আমার এই গুপ্তজ্ঞান সম্পর্কে জানতে হলে লাইব্রেরির বই পড়া দরকার। তাই আমি উঠে লাইব্রেরির দিকে চললাম। আরোহী বলল, এই তুমি এখন কোথায় যাচ্ছ? এরি বলল, এই তো গুরুজি বলল না স্পেল বুক হতে জ্ঞান নেওয়ার জন্য, তাই তো এখন লাইব্রেরিতে যাচ্ছি। আরোহী বলল, তাহলে আমরা একটু এখন ঘুরে আসি সবাই, রাতে না স্পেল সম্পর্কে জ্ঞান নেওয়া যাবে। একে একে সবাই একাডেমি ঘুরে দেখতে বেরিয়ে গেল, অ্যানা ও সামিরা ছাড়া। আমি আর কি লাইব্রেরির দিকে পা বাড়ালাম। অ্যানা বলল, এই আমরা দুজন যাব তোমার সাথে। এইভাবে দ্রুত হেঁটে গেলে আমরা তোমার সাথে চলবো কি করে? এরি বলল, আজ দেখি মুখ হতে দুইজনের মিষ্টি বের হচ্ছে, এর মানে কি? সামিরা বলল, এই অত মানে মানে করবে না, তোমার জন্য আমাদের দুইজনের কাল রাত হতে ঘুম চলে গিয়েছে। এরি বলল, আমি এবার তোমাদের দুইজনকে কি করলাম? স্বপ্নে ওইসব করছো নাকি আমার সাথে? এইসব কিন্তু করো না, আমি একটা ইনোসেন্ট ছেলে, বুঝছো? আমি কিন্তু এসব বুঝি না। অ্যানা বলল, না তুমি তো কিছু বোঝো না, কিছু না বুঝে সকালে কি করেছিলে? হ্যাঁ। এরি বলল, আরে ওই সব তো তোমাদের জাগাতে করেছি। সামিরা বলল, ওইটা না করে কি জাগানো যেত না? এরি বলল, তোমাদের মতো সুন্দরীদের পানি দিয়ে জাগালে ত্বকে কষ্ট পেত, তাই তো ওইভাবে জাগিয়েছি। তোমাদের ভালো লাগেনি? অ্যানা বলল, ভালো লেগেছে। এরি বলল, আরও লাগবে নাকি? অ্যানা বলল, এই না না, এসব কিছু না। এরি বলল, আচ্ছা এই বিষয়ে পরে কথা বলবো, এখন লাইব্রেরিতে প্রবেশ করি। আমি লাইব্রেরিতে প্রবেশ করে অসংখ্য বই দেখতে লাগলাম। অনেকে বই নামাচ্ছে বড় বড় সিঁড়ির মতো দেখতে কিছু একটা দিয়ে। এত বইয়ের মাঝে গুপ্ত জ্ঞান কোথায় আছে তা জানবো কি করে? এখন একটা মাত্র রাস্তা, সকল বই পড়ে ফেলা। নভেলিয়া ল্যান্ড। থর তার সহযোদ্ধাদের নিয়ে নভেলিয়াতে টেলিপোর্ট হলো, কিন্তু প্রবেশ করে দেখতে পেল এখানে সব শান্ত, যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। থরের মনে সন্দেহের উদ্রেক হলো, কোনো কিছু তো করেছে লোকি, যা আমি জানতে পারছি না। হঠাৎ করে উপর হতে দানবরা হামলা করে বসলো, থরের যোদ্ধাদের ধরাশায়ী করে দিচ্ছে ফ্রোজেন শক্তির অধিকারী দানবরা। থর তার মিউনিকে হাত বাড়িয়ে আহ্বান করলো, আর অন্য হাতে স্ট্রম ব্রেকারকে। দুই অস্ত্রের আঘাতে দানবরা ছিন্ন হয়ে যাচ্ছে। এমন সময় লোকি উপস্থিত হলো আর থরকে কিক করে দূরে ফেলে দিল। লোকি বলল, ভাই তুমি আমাকে কখনো থামাতে পারবে না, আজকে তোমাদের সবার শেষ দিন। থর বলল, লোকি তোকে এখনো বলছি, খারাপের পথ ছেড়ে দে, তুই যা চাস আমি সব দিব। লোকি বলল, ভাই এখন আমি আর কোনো একজার্ডের মুকুট চাই না, এখন আমি সর্বশক্তিশালী হব আর সবাই আমার সামনে মাথা নোয়াবে। থর বলল, তোর এই আশা কখনো পূরণ হবে না। এই বলে মিওনিকে আহ্বান করলো আর লোকির দিকে ছুঁড়ে মারলো। লোকি তার ফ্রোজেন স্টিক দিয়ে মিউমিরকে থামিয়ে দিল। থর এটা দেখে আশ্চর্য হয়ে গেল। লোকি বলল, ভাই অবাক হওয়ার কোনো কারণ নেই, এখন আমি তোমার সকল অস্ত্রের উত্তর তৈরি রেখেছি, এখন আমি তোমার থেকেও শক্তিশালী হয়ে উঠেছি। তুমি আমার জন্মস্থানে রয়েছো, যেখানে আমার শক্তি সর্বোচ্চ। থর আর কোনো কথা না শুনে স্ট্রম বেকার দিয়ে লোকিকে আঘাত করলো। লোকি ফ্রোজেন স্টিক দিয়ে তা থামিয়ে দিল। থর এবার দু হাতে মিউমির ও স্ট্রম বেকার নিয়ে একের পর এক আঘাত করছে। লোকি প্রত্যেক আঘাত প্রতিহত করছে আর তাদের অস্ত্রের আঘাতে নভেলিয়া বিভিন্ন জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে ঠান্ডার পাওয়ারে। থর রেগে তার চোখ দিয়ে লাইটিং জ্বলে উঠছে আর তার প্রত্যেক আঘাত লোকিকে যেন দুর্বল করে দিচ্ছে। লোকি ছল করে ছায়াকে থরের সাথে লড়তে দিয়ে থরের পিছনের ফ্রোজেন অস্ত্র দিয়ে পিছন দিক দিয়ে থরকে আঘাত করলো। এতে থরের শরীর হতে রক্ত ঝরতে শুরু করলো। থর না থেমে লোকির সাথে আবারও থান্ডার ছুঁড়ে মারছে আর লোকি ফ্রোজের বর ছুঁড়ে তা ধ্বংস করে দিচ্ছে। তাদের ভয়ঙ্কর যুদ্ধ নভেলিয়াকে আরো ভয়ঙ্কর করে তুলছে। দানবরা আরো ভয়ঙ্কর আক্রমণ করছে থরের যোদ্ধাদের। অনেক যোদ্ধারা বরফের পরিণত হয়ে পাথরের মতো ধ্বংস হয়ে যাচ্ছে। তারাও দানবদের এক এক আঘাতে শরীর হতে মাথা দ্বিখণ্ডিত করে দিচ্ছে।
এই রক্তক্ষয়ী যুদ্ধ প্রমাণ করছে এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, দুই শক্তিশালী গডের মধ্যে যুদ্ধ হচ্ছে। লোকি ফ্রোজেন বল ছুঁড়ে মারছে তার স্টিক দিয়ে, আর থর রক্তাক্ত অবস্থায় মিউনির ও স্ট্রম বেকার চালিয়ে দানবদের সাথেও লোকির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। থর আর কিছুক্ষণ লড়তে থাকলে সে এখানেই শেষ হয়ে যাবে। সে বুঝতে পেরেছে লোকির শক্তি এখন তার হতে বেশি। তার অনেক যোদ্ধা মারা গেছে, তাই আর কোনো উপায় না দেখে সবাইকে নিয়ে অ্যাসগার্ডে টেলিপোর্ট হয়ে চলে গেল। থর সিংহাসনে বসে রইল, আর তার সামনে সকল যুদ্ধরত সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। সেনাপতি বলল, কিং লোকির শক্তি আগের হতে বেশি, তার সাথে এখন জিতা যাবে না। এখন কি করার চিন্তা করছেন? থর বলল, এখন লোকিকে থামাতে হলে পিতার কথা মতো আমার শক্তিকে সম্পূর্ণ করতে হবে। তার কথা আগে শুনলে আজ এমন হতো না। আমি শক্তির পিছনে কখনো নিজেকে দৌড়িয়ে সবার ভালো চেয়েছি, কিন্তু এখন সবার ভালো করতে হলে আমাকে নিজের সম্পূর্ণ শক্তি সম্পর্কে জানতে হবে। দ্রুত আমার শক্তি অর্জন করে লোকিকে থামাতে হবে, না হলে সৃষ্টির ভবিষ্যৎ বিপদে রয়েছে। লোকি যদি অন্ধকারের শক্তিকে নিজের ভিতরে নিতে পারে তাহলে তাকে থামানোর মতো কেউ থাকবে না। সে সৃষ্টিকে নিজের গোলাম বানাতে চাইবে। উজির বলল, এখন আপনার শক্তি কি করে খুঁজবেন? থর বলল, আমাকে এখনই লর্ড এলিমেন্টের সাথে দেখা করতে হবে। তিনিই আমার সব উত্তর দিতে পারবেন। তখনই অ্যাসগার্ডের চিকিৎসকরা এসে যোদ্ধাদের চিকিৎসা দিতে লাগলো, আর থর নিজের রুমে চলে গেল তার প্রশ্নের উত্তর খুঁজতে। বইতে প্রবেশ করলো, কিন্তু কোন বই আগে পড়া শুরু করবে বুঝতে পারছে না। তাই সে সাহায্যের জন্য লাইব্রেরিয়ানের সাথে কথা বলল। এরি বলল, আমাকে যদি একটু সাহায্য করতেন। লাইব্রেরিয়ান বলল, আমি মিস আরকা, বলেন কি সাহায্য করতে পারি। এরি বলল, আমার বই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাই প্রথমে কোন বই পড়া উচিত। আরকা বলল, তুমি যখন কখনোই বই পড়োনি, তাই প্রথমে তুমি ইতিহাসমূলক বই পড়তে পারো। তার মানে মিস আরকা আমাকে কয়েকটা ইতিহাস বই দিল, আর আমি বই নিয়ে টেবিলে বসে বললাম। এনা বলল, এই তুমি এত বই কি এখনই পড়বে? এরি বলল, আজকে আমি সম্পূর্ণ লাইব্রেরি বই পড়তে বসেছি। সামিরা বলল, এটা কখনোই সম্ভব না, এখানে লাখ লাখ বই রয়েছে, আর তুমি কিনা বলছো সব বই আজকেই শেষ করে দিবে। এরি বলল, তোমাদের দুজনের এখন কাজ হলো আমাকে বই এনে দেওয়া। এনা বলল, আগে এইগুলো শেষ করো। তারপর এনি জ্ঞান স্রোত অ্যাক্টিভেট করে বই পড়া ধরলো, আর সাথে সাথেই বইয়ের সম্পূর্ণ জ্ঞান চলে আসলো। একে একে নিজের আনা সব বই পড়ে শেষ করে দিল। এনা বলল, কি হলো, তুমি বই না পড়ে ধরে ধরে সাইড করছো কেন? এরি বলল, এগুলো আমার পড়া শেষ হয়ে গেছে। সামিরা বলল, কি বলো, এতগুলা বই কি করে শেষ করলে? আমার আছে জ্ঞান স্রোত নামে একটা পাওয়ার। আমি যে বিষয়ে জ্ঞান নিতে চাই তাকে স্পর্শ করতেই সব জ্ঞান আমার মাঝে চলে আসে। এমনকি আমি যদি চাই তাহলে কাউকে স্পর্শ করে তার মধ্যে থাকা সকল জ্ঞান নিজে করে নিতে পারি। এনা ও সামিরা অবাক হয়ে তাকিয়ে রইল। এরি বলল, এইভাবে তাকিয়ে কি দেখো, দ্রুত বই নিয়ে আসো, আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে, যার জন্য আমার প্রচুর জ্ঞান প্রয়োজন। এরির কথা শুনে একে একে লাইব্রেরির সকল বই পড়া শেষ করে ফেলল। এই ইউনিভার্স অফ মিস্ট্রি ওয়ার্ল্ডের সকল তথ্য নিজের মধ্যে নিয়ে নিল। এখন সে বইয়ে থাকা অসংখ্য স্পেল জানে। এরি তাকিয়ে দেখে এনা ও সামিরা তার জন্য বই আনতে আনতে হাঁপিয়ে উঠেছে। সে তাদের ধরে নিজের রুমে টেলিফোন হলো। এরি বলল, তোমরা দুজন বিশ্রাম নাও, আমি এখানে সমুদ্রে দেখে আসি। এনাও সামিরা বলল, তাহলে আমরাও যাব। তারা বলেই দুপাশে দুহাতে জড়িয়ে ধরল। এরি বলল, এই এটা কি হলো, আমাকে জড়িয়ে ধরলে কেন? এনা বলল, তোমাকে নিয়ে প্রেমের খেলা শিখছি। এরি বলল, আমি এসব প্রেম বুঝি না। সামিরা বলল, এনা একে ধরতো, আমাদের সাথে সে প্রেম করতে পারে না, আবার ওদের সাথে তো ভালো খেলাও খেলতে ফেলেছে। আমাদের প্রেম কি ওনাকে বোঝাতে হবে মনে হচ্ছে। এই কথা বলেই তারা দুজনকে অন্য দৃষ্টিতে আমাকে জড়িয়ে ধরে কিছু করতে যাবে, আমি তাদের থামিয়ে বললাম। এরি বলল, তোমাদের প্রেম আমি বুঝতে পেরেছি, এখন চলো সমুদ্র দেখে আসি। তারা দুজন হাসি মুখে সম্মতি দিয়ে আমার দুই বাহুতে জড়িয়ে ধরল, আর আমি টেলিপোর্ট হয়ে সেখান থেকে চলে এলাম। এরি তাদের মাঝে সমুদ্রের তীরে হেঁটে চলেছে আর ভাবছে, এদের দুজনের মাঝে রয়েছে গুপ্ত জ্ঞানের দুটি অংশ, কিন্তু তারা নিজেও জানে না। আমাকে তাদের রক্ষার জন্য কিছু করতে হবে।
এভাবে যদি তারা কেয়ারলেস থাকে তাহলে শত্রুদের হাত থেকে গুপ্ত জ্ঞান পড়লেই মিস্ট্রি ওয়ার্ল্ডের সমস্যার সৃষ্টি হবে। এরি বলল, এনা ও সামিরা, তোমরা দুজন কি এই নিজের সম্পর্কে কিছু জানো? এনা বলল, এর মানে কি? সামিরা বলল, আমি স্কাই রাজ্যের প্রিন্সেস, এটাই আমার পরিচয়। এনা বলল, সামিরা ঠিক বলেছে। আর আমি তেসমাতি গার্ডিয়ান রাজ্যের প্রিন্সেস। এরি বলল, এগুলো আমি জানি, তবে তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে তার সম্পর্কে কি জানো? এনা বলল, না, এটা জানতেই তো এখানে আসছি। সামিরা বলল, এটা ছাড়া আমাদের মাঝে আর কি রয়েছে? এরি বলল, রয়েছে, তোমাদের দুজনের মাঝে গুপ্তগানে দুটি খণ্ড বিরাজ করছে। এনা ও সামিরা বলল, কি বলো? এনা বলল, এটা কিভাবে হতে পারে? সামিরা বলল, আমাদের মধ্যে যদি গুপ্তজ্ঞান থাকে থাকে তাহলে এটা কিভাবে আসলো? এরি বলল, এই গুপ্তজ্ঞানের দায়িত্ব নেচার স্টোন ও স্টোল স্টোনের মাস্টারকে দেওয়া হয়েছিল। তাদের মৃত্যুর পর পরবর্তী মাস্টারের কাছে রক্ষার দায়িত্ব পড়ে, আর এই গুপ্তজ্ঞানের অবস্থান মাস্টারের ভিতর সংরক্ষিত থাকে পালাক্রমে। এখন তোমরা দুজন নেচার স্টোন ও সোল স্টোন মাস্টারের উত্তরাধিকারী, তাই তোমাদের মাঝে গুপ্তজ্ঞান সংরক্ষণ করার দায়িত্ব অর্পণ রয়েছে। সামিরা বলল, এই গুপ্তজ্ঞানের দায়িত্ব এইভাবে পালন করার মানে কি? এরি বলল, এই গুপ্তজ্ঞান যতক্ষণ না পরবর্তী তেজস্বিনী মাস্টার না আসতে ততক্ষণ রক্ষা করা যাওয়া। মাস্টার জেকাবের মৃত্যুর পর আর কোনো তেজস্বী মাস্টার আসেনি, তাই এই গুপ্তজ্ঞান তোমাদের পরবর্তী মাস্টারের মাঝে সংরক্ষিত ছিল, আর তোমাদের মাঝে রয়েছে। এখন এই জ্ঞান আমার প্রয়োজন আছে। এনা বলল, তোমার প্রয়োজন মানে? তুমি কি পরবর্তী মাস্টার নাকি? এরি বলল, এই জ্ঞান শুধু তোমাদের পরে তেজস্বী মাস্টার বহন করতে পারবে, আর কেউ নয়। আর অন্য কেউ যদি তা বহন করার চেষ্টা করে তাহলে সেই গুপ্তজ্ঞানের মাঝে বন্দী হয়ে যাবে চিরকালের জন্য। সামিরা বলল, আচ্ছা, তাহলে এখন তুমি কি চাচ্ছ? এরি বলল, আমাকে আমাকে মিস্ট্রি ওয়ার্ল্ডে যেতে হবে, আর যার জন্য আমার গুপ্তজ্ঞান জানা আবশ্যক। এখন আমি এই গুপ্তজ্ঞানকে ধারণ করতে চাই। এনা বলল, এটা ধারণ করে যদি তুমি বন্দী হয়ে যাও তাহলে আমাদের কি হবে? এরি বলল, আমি পরবর্তী তেজস্বী মাস্টার, তা আমি তোমাদের আগেই বলেছি, কিন্তু তোমরা বিশ্বাস করোনি। এখনই গুপ্তজ্ঞান ধারণ করলে তার প্রমাণ হয়ে যাবে। এই কথা বলে তাদের দুজনের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে গুপ্তজ্ঞানকে নিজের মধ্যে নেওয়া শুরু করলো। আর তখনই একটা বিকট আওয়াজে সমুদ্রের তীরে কেউ পতিত হলো। কিন্তু গুপ্তজ্ঞান নেওয়ার সময় এই রিচুয়াল বন্ধ করা যাবে না, যদি এটা বন্ধ হয় তাহলে এনা ও সামিরা মারা যাবে। তাই আমি চোখ বন্ধ করা অবস্থায় আমার বাকি সদস্যদের টেলিপ্যাথির মাধ্যমে এখানে আসতে বললাম, কিন্তু তারা এখানে আসার আগেই আমার ডিভাইন সিক্স সেন্স তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছে। আমার চোখ বন্ধ অবস্থায় তাদের পা আমার দিকেই অগ্রসর হচ্ছে, তা আমি বুঝতে পারছি। আমি ডিভাইন সিক্স সেন্স দ্বারা বুঝতে পারছি তারা কম হলেও 30 জন হবে, আর তাদের প্রত্যেকের হাতে কালো শর্টস আছে, যাদের মধ্য হাতে আমি অন্ধকারের শক্তি অনুভব করতে পারছি। তাদের মধ্যে একজন বড়, সে তার হাতে দুটো সোর্স আর সবচেয়ে শক্তি তার পদে পাচ্ছি। তার শক্তি আমাদের বর্তমান শক্তির কয়েক গুণ বেশি। আমি নিজের ভিতর থেকে একটা কপি বের করে দিলাম, যাতে তাদের সাথে লড়ে নিজেকে সুরক্ষিত করা যায়। কালো মার্কস বলল, তোকে আমি অনেক দিন ধরেই ফলো করছি। আমি জানতাম গুপ্তজ্ঞানের জন্য কেউ ধারণ করতে পারবে না, তবে আমি কিভাবে এই গুপ্তজ্ঞান নিব তার উত্তর জেনে নিয়েছি। এরির কপি বলল, তুই কে? আর আমাকে ফলো করছিস কেন? তখনই কালো পোশাক আবৃত ব্যক্তিটি নিজের মাস্ক খুলল, আর তখনই আমি অবাক হয়ে গেলাম। এরির কপি বলল, স্যার কার্লস, আপনি আপনি কেন এসব করছেন? আর এই গুপ্তজ্ঞান আপনার কেন প্রয়োজন? কালো মাস্ক বলল, আমি কার্ল নই, আমি জিঙ্গা। আমার কিং আদেশ করেছে এই গুপ্তজ্ঞান নিজে নিয়ে নেওয়ার জন্য, আর তা আমি নিয়ে যাব। এরির কপি বলল, তুই যতই শক্তিশালী হোস না কেন কখনো তুই নিতে পারবি না জিঙ্গা। জিঙ্গা বলল, আমাদের লর্ডের শক্তির সামনে তুই কিছুই না। আমি লর্ড হতে তার উপায়ও খুঁজে নিয়েছি, হা হা হা। এই কথা বলেই আমার এনা ও সামিরার মাঝে একটা বল ছুঁড়ে মারলো, আর তাতে আমাদের চারপাশে একটা কালো বেরিয়ার তৈরি হলো। এই বেরিয়ার এনা ও সামিরার কষ্ট হচ্ছে, তাদের চিৎকারে বোঝা যাচ্ছে, কিন্তু এখন এই অবস্থায় আমি তাদের জন্য কিচ্ছু করতে পারছি না। হঠাৎ আবির ও যারা বাকিদের পদধ্বনি শুনতে পেলাম। এরির কপি বলল, তুই কি করছিস? তারা চিৎকার করছে কেন? জিঙ্গা বলল, এটা আমার লর্ড হতে পাওয়া একটা শক্তি, এই শক্তির বিরুদ্ধে
আমি কোনো শক্তি কাজ করবে না, এই বেরিয়ার গুপ্ত জ্ঞানকে কপি করে নিবে, আর আমারও তা ধারণ করতে হবে না। হুম হুম হুম। এরির কপি বলল, এই কাজের জন্য তোকে অনেক পস্তাতে হবে। এই কথা বলেই ফায়ার বল ছুঁড়ে মারলো তাদের দিকে। তাদের ফায়ার বল লেগে কিচ্ছু হলো না। ইতিমধ্যে বাকি তারাও এসে পড়েছে। জেন্স বলল, ভাইয়া এরা কারা, আর তুমি দুই জায়গায় একসাথে অবস্থান করছো কি করে? এরি বলল, আমি এখন রিচুয়ালে আছি, এদের থামাতে না হলে একটা বড় সমস্যা সৃষ্টি হবে। এই বলে সবার নিজের শক্তি দ্বারা সোর্ড তৈরি করে যুদ্ধ করতে লাগলো, আর আমি জিঙ্গার সামনাসামনি হলাম। সে সোর্ড আমার দিকে করে ডার্ক ফেল স্পেল পরে সোর্ড হতে একটি কালো আলোর বল ছুঁড়ে মারলো। আমি এটা বিপরীত ফায়ার ফেল স্মেল পরে ছুঁড়ে মারলাম কালো বলটির দিকে। এতে একটা বড় বিস্ফোরণ হলো। জিঙ্গা বলল, ভালো স্পেল শিখেছিস তাহলে, কিন্তু আমার সাথে যা যথেষ্ট নয়। জিঙ্গার ডার্ক বোর্ড স্পেল পড়ল, আর তাতে আমার চারপাশের বস্তুকে বিভিন্ন মেটেলে রূপান্তরিত হয়ে যায়, যে পানিতে ডার্ক ব্লেডের রূপ নিয়ে আমার দিকে ছুঁড়ে মারলো। আমি এই ডার্ক ব্লেডে অনেক পাওয়ার ফিল করছি। এই রকম শক্তি শুধু কোনো রিচুয়ালের মাধ্যমে প্রাপ্ত হয়। জিঙ্গার ডার্ক ফায়ার এন্ট্রিবিউট কিন্তু পানিতে কন্ট্রোল করে ডার্ক ব্লেড ছুঁড়ে কখনোই পসিবল নয়। আমি স্পিডার ব্লেড স্পেল পরে কিছু ছুঁড়ে মারলাম, আর তাতে অনেক ডার্ক ব্লেড লাগে, কিন্তু কিছু কিছু ব্লেড আমার কপিতে আঘাত হয়। কপির কিছু না হলেও এই আঘাতে তার কিছুটা শক্তি কমে গিয়েছে। আমার ফেস কপি স্পেল পড়ার ফলে এই কপি আমার হাতে বের হয়েছে, কিন্তু তার শরীরে লাগা প্রত্যেকটা আঘাত তাকে ধীরে ধীরে শক্তিহীন করে তুলবে। তাই তখন কপি এরই শক্তি কমাতে শুরু করেছে। এইদিকে গুপ্তজ্ঞানের রিচুয়াল শেষের দিকে রয়েছে। কপি এরই তার শক্তি না তাকিয়ে স্কয়ার রেল সোর্স স্পিও ইউজ করলো। আকাশ ভেদ করে অসংখ্য সোর্স জিঙ্গার দিকে যেতে লাগলো। জিঙ্গা ডার্ক ফ্লেম সোর্স স্পেল ইউজ করলো। এতে আকাশ কালো ঘন অন্ধকার হয়ে গেল। অসংখ্য ডার্ক ফায়ার সোর্ড নিচের দিকে আসতে লাগলো। স্কোয়ার সোর্ড ও ডার্ক ফায়ার সোর্ড একে অপরের সংঘর্ষে এরির কপি ও জিঙ্গা দুই দিকে ছিটকে পড়ল। এই দিকে রিচুয়াল সম্পূর্ণ হয়ে গেলে আর একটা বল আকৃতি সেটা জিঙ্গার কাছে চলে গেল। জিঙ্গা পড়ন্ত অবস্থায় হতে উঠে পড়ল কালো আলোর বলটার দিকে। জিঙ্গা বলল, হা হা, আমার কাছে এখন গুপ্তজ্ঞান চলে এসেছে। এখন কেউ ব্ল্যাক নাইট রাজ্যকে রক্ষা করতে পারবে না। সমগ্র মিস্ট্রি ওয়ার্ল্ড কিং জাফরের অধীনে চলে আসবে। হা হা হা। আশা কখনো পূরণ হবে না, এই কথা বলে জেন্স লাইটিং বল ছুঁড়ে মারলো, কিন্তু জিঙ্গা ডার্ক বল ছুঁড়ে মারে, আর তাতে দুই শক্তির সংঘর্ষে সবাই কিছুটা দূরে সরে গেছে। জিঙ্গা বলল, তোর শরীর তাহলে অনেক শক্তি আছে, ব্ল্যাক সেনারা সবাইকে শেষ করে দাও। মাটি ভেদ করে অসংখ্য কালো ধোঁয়ার সেনারা বের হতে লাগলো। এরির কপি এরির মাঝে নিয়ে নিল এবং সে কালো সেনাদের ওপর শক্তিশালী থান্ডার আইস স্পেল ছুঁড়ে মারল। আকাশ হাতে থান্ডালের সাথে আইস স্পেল করতেই শুরু করলো কালো ধোয়া সেনাদের ওপরে। সেনারা নিজের শোর দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু তারা আইস বেল্ট প্রতিহত করাতে পারলেও থান্ডার পাওয়ার প্রতিহত করতে পারে না। বিধায় সব কালো ধোয়া সেনারা সেখানেই ধোয়া মুছে গেল। এই দৃশ্য দেখে জিঙ্গা রেগে গিয়ে এরির দিকে ডার্ক সোসার্ট স্পেল ছুঁড়ে মারল। অসংখ্য সোসার্ট এরির দিকে আসতে লাগলো। এরির এই আক্রমণে প্রস্তুত না থাকায় একটা ফায়ার ব্যারিয়ার দিল, কিন্তু দুইটা সোট ব্যারিয়ার দেওয়ার আগেই এরির শরীরে ঢুকে গেল। এনা ও সামিরা এটা দেখে রেগে গেল। এনা ন্যাচার অ্যান্টিবিউট আবার পয়জন কিট স্পেশাল পড়লো, আর তাতে অসংখ্য পিচ্ছু আকারের কিট মাটি ভেদ করে বের হয়ে আসলো, আর সব কিট জিঙ্গার তার সেনাদের ওপর আক্রমণ করলো। জিঙ্গা এই কিটদের সামান্য মনে করেছিল, কারণ এর আগে এমন স্পেল কেউ ব্যবহার করেনি, কিন্তু কিটগুলো সেনাদের শরীরে ঢুকে তাদের ভিতর থেকে বিষ ছড়িয়ে দিল। সব সেনারা ধীরে ধীরে রক্ত বমি করতে শুরু করলো, আর সব মাটিতে লুটিয়ে পড়লো। জিঙ্গার দিকে এগিয়ে আসা কিটদের ওপর ডার্ক ফায়ার স্পেল পরে ফায়ার বল ছুঁড়ে মারলো। ডার্ক বল কিটদের ওপর পড়তেই তারা সব পুড়ে গেল। জিঙ্গা বলল, ভালো এন্ট্রিবিউট পেয়েছিস, কিন্তু এখন তোদেরকে বাঁচাতে আমার হাতে
জিঙ্গা ডার্ক সেট স্পেল ইউজ করলো। স্কেল শোটের মতো দেখতে, দাঁত ছুঁড়ে মারলো সবার দিকে। এরই রক্তাক্ত অবস্থায় ডার্ক সেট ওয়ার্ড থেকে আশ্চর্য হয়ে গেল। এটা সোয়ার্ডও যদি কারোর শরীরে লাগে তাহলে সে সাথে সাথেই মারা যাবে। আমার সেট পাওয়ার থাকলে এই ডার্ক সেট সোয়ার্ড নিমেষেই নিজের দিকে নিয়ে নিতে পারতাম, কিন্তু এখন তা পসিবল না। আমাকে তাদের বাঁচাতে হবে। আমি পানির মাঝে পড়ে রয়েছি। এনা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, আর বাকিরা অন্য সেনাদের সাথে লড়াই করছে। আমার হাত পানির মধ্যে পড়তেই সমুদ্রের মাছ থেকে অনেক শক্তি ফিল করছিলাম। আমি সেই শক্তিকে নিজের দিকে ডাকতেই সমুদ্রের মধ্যে এক উথাল ঢেউ বয়ে গেল। সমুদ্রের পানিকে ভেদ করে একটা ত্রিশূল আমার দিকে বিদ্যুতের বেগে চলে আসলো। আমার হাতে ত্রিশূলটি আসতেই ধীরে ধীরে হিল হতে শুরু করলাম, আর আমি এনার শরীরের ওপর হাত হওয়ায় ভাসতে লাগলাম। আমি দেখতে পাচ্ছি সময় যেন কোথায় থমকে গেছে। আমার শরীর হঠাৎ পরিবর্তন হতে শুরু করলো। আমার চোখ হতে নীল রশ্মি বের হতে শুরু করলো। আমার চুলগুলো উঠতে শুরু করলো, আর পানি যেন মনে হচ্ছে নাচতে শুরু করেছে। সমুদ্রের একটা ঢেউ এসে আমার ওপর পড়লো, আর আমার মনে হলো পানি যেন আমাকে স্বাগত জানাচ্ছে। আমি ত্রিশূলটিকে শক্ত করে ধরতেই একটা পানির পোশাক আমার সম্পূর্ণ শরীরকে আবৃত করে ফেললো। কোনো পানি এই পোশাক ভেজাতে পারছে না। এই পোশাক পানির দ্বারা তৈরি হলেও যেন আমি অনেক অপেক্ষার পর জীবন ফিরে পেয়েছি। পানির স্পর্শে মনে হতে লাগলো এখন সব স্বাভাবিক হয়ে গেল, আর সময় যেন চলকে শুরু করলো। জিঙ্গার ছুঁড়ে মারা ডার্ক থেট সোয়ার্ড আমাদের শরীরে লাগবে, তখন আমি মাটিতে ত্রিশূল দিয়ে আঘাত করতেই সব সোর্সার দাঁড়িয়ে গেল। এনেও বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি করে সম্ভব হলো সবাই বুঝতে পারলো না। তারা পিছনে তাকিয়ে দেখে এনা আমার দিকে তাকিয়ে রয়েছে, আর আমি এক ভিন্ন পোশাকে ও রূপ তাদের মাঝে পিছনে দাঁড়িয়ে রয়েছি। আবির ভাবছে এটা কি করে পসিবল হতে পারে। একটা স্পেল এন্ট্রাকে থামিয়ে দেওয়া একজন তেজস্মণি মাস্টারের জন্য পসিবল নয়। তেজস্মণি মাস্টার এক স্পেল দিয়ে অন্য স্পেলকে প্রতিহত করতে পারত, কিন্তু তার মাঝে পথে থামিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি তাহলে কোনো সাধারণ তেজস্মী মাস্টার নয়। তার কাছে মনে হয় তেজস্মীর ক্ষমতার বাহিরেও আর অনেক ক্ষমতা আছে। যারা ভাবছে ভাইয়ারা এমন শক্তি তো আমি কখনো দেখিনি। এটা কি ধরনের শক্তি যা সময় চলমান এট্রাকও থামিয়ে দিয়েছে। জিঙ্গা অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি করে হতে পারে? রানী এথিনা তো কিং পসাইডকে মেরে ফেলেছিস। তাকে মারতে আমি নিজে সেই যুদ্ধে অংশ নিয়েছিলাম, আর সে এখানে এরি রূপে কি করে আসলো? এরি বলল, জিঙ্গা এত আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আমাকে মেরে ফেলা এত সহজ নয়। আমি কাউকে বলিনি সবার থেকে এর প্রতিশোধ নিব। আমি কিং পসাইড ওয়াটার অফ গড এরি জ্যাকসন। এর কথা বলে জিঙ্গার দিকে ত্রিশূল ছুঁড়ে মারে। জিঙ্গা ত্রিশূলের আঘাত হাতে বাঁচাতে টেলিপোর্ট হয়ে ব্ল্যাক নাইট রাজ্যে চলে গেল। এদিকে এরির হাত হতে ত্রিশূল ছড়ে ফেলতেই সে ঢলে পড়ে গেল। এনার সাথে থাকায় এরিকে জড়িয়ে ধরলো। ছুঁড়ে দেওয়া ত্রিশূল এরির দিকে বিদ্যুতের গতিতে আসতে লাগলো। যারা একটা ডার্ক বল ছুঁড়ে আটকাতে চেষ্টা করলো, কিন্তু ত্রিশূলকে ডার্ক বল আঘাত লাগলে উল্টে ডার্ক বলটি যারার দিকে আসতে শুরু করলো। কিন্তু ডার্ক বলটি যারা শরীরে রেগে ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। এনা ত্রিশূলের বেগ দেখতে পেয়ে এরিকে জোরে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। ত্রিশূলটি এদির শরীরে লাগবে এমন সময় এনা চোখ বন্ধ করলো। সে আর কিছুই বুঝতে পারলো না। হা হা, ডেড গড, ওসিরিস ইজ ব্যাক। আবার নিজেকে জীবিত দেখতে পেয়ে নিজেরই আশ্চর্য লাগছে। নিজের দায়িত্ব তো এনুবিসকে দিয়ে গিয়েছিলাম, তাহলে কে আমাকে জাগ্রত করলো? পিতা, আমি এনুবিস, আপনাকে জাগ্রত করতে বাধ্য হয়েছি। ওসিরিস বলল, কেন, কি হয়েছে যার জন্য তুমি আমাকে অনন্তকালের ঘুম থেকে জাগ্রত করেছো? আমি তো তোমাকে দায়িত্ব দিয়ে মুক্ত নিয়েছিলাম। এনুবিস বলল, পিতা, আমি ডেথ গড হওয়ার পর সব কিছু ঠিকভাবে চললেও কিং পসাইডকে হত্যা করলে সব কিছু উল্টো হয়ে যায়। আগে গড জিউট মৃত্যুবরণ করেছে, তারপরে কিং পসাইডের, তারপরেও কিং হেডেস এবং পরিশেষে তাদের তিনজনের শক্তির দ্বারা উন্নত কিং থিউস ও 3 রাজ্যের রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। এখন 3 রাজ্য শেষ হওয়ার পথে রয়েছে। 3 কিংয়ের মধ্যে কাউকেই জীবিত করতে না পারলে কেউ 3 রাজ্যকে রক্ষা করতে পারবে না।
এখন আপনিই পারেন কাউকে মৃত অবস্থা হতে জীবিত করতে। আপনি আমাকে ডেড গথের পাওয়ার দিয়েছেন, কিন্তু কাউকে জীবিত করার শক্তি দেননি। এখন এই 3 রাজ্যকে না বাঁচাতে পারলে কারো অস্তিত্ব থাকবে না। ওসিরিস বলল, গড জিউড যুদ্ধে মারা গেছেন, তাই তাকে জীবিত করা যাবে না। তাছাড়া থিউসকে জীবিত করতে গেলে তার 3 পিতার শক্তি প্রয়োজন, যা কখনো পসিবল না। আর বাকি রয়েছে পসাইডেন ও হেডেস, তাদের জীবিত করা যাবে। এনোবিস বলল, আমাদের 3 রাজ্য বাঁচাতে হলে 3 রাজ্যের শক্তি সম্পন্ন গডকে জীবিত করতে হবে। ওসিরিস বলল, কিং পসাইডের পানির ও মাটির জগতের শক্তি রয়েছে, কিন্তু গড হেডেসের রয়েছে মাটি ও স্বর্গের। আমি জীবিত হওয়ার পরেই গড পসাইডের অস্তিত্ব লক্ষ্য করেছি, তাই এখন হেডেসের শক্তিকে কিং পসাইডের অস্তিত্ব ট্রান্সফার করে দিলেও 3 রাজ্যে রক্ষা করা যাবে। এনোবিস বলল, কি বলছেন পিতা, এটা কি করে সম্ভব? কিং পসাইড তো মারা গেছেন। তবে যাই হোক না কেন, আপনি বাকি কাজটা করে দেন। তারপরে গড ওরিসিস চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করে পড়তে শুরু করলো, আর তার সামনে কিছু আলো জ্বলতে শুরু করলো। 2টি ভিন্ন আলোর গোলা তৈরি হলো, আর গড ওরিসিস হাতে একটা আলো 2 ভিন্ন আলোকে একত্রিত করে দিল। সোনালি আলোকে এই অন্ধকার প্রাসাদ হতে ছুটে চলে গেল। এনোবিস বলল, এই গড হেদেসের শক্তিপুঞ্জ কোথায় চলে গেল পিতা? ওরিবিস বলল, এটা তার যোগ্য মালিককে খুঁজে বের করতে ফেলবে। এনোবিস বলল, আপনি যে বললেন কি পসাইডের কাছে এই শক্তি পৌঁছাবে? ওরিসিস বলল, আমার কাজ শেষ। আমাকে ভুল সময়ে জাগ্রত করাই এই শক্তিপুঞ্জ তার উপকারীকে খুঁজে বের করবে। এটা কিং পসাইডের কাছে পৌঁছাবে কি না জানি না, তবে এই শক্তি যোগ্য কোনো ব্যক্তিকে নিজের মালিক বানাবে। এই কথা বলেই ওরিসিস আবার নিজের অনন্তকালের ঘুমে তলিয়ে গেল, আর এদিকে এনোবিস চিন্তায় পড়ে গেল। ক্রিয়েশন ইউনিভার্সে অন্ধকার সাম্রাজ্যের কিং যাকে জাফর হিসেবে চিনত ব্ল্যাক নাইট রাজ্যের কিং, কিন্তু এখন কিং জাফরের শরীরে বাস করছে লর্ড দার্জাল। লর্ড দার্জালের একটা শরীরের প্রয়োজন ছিল, যার মধ্যে বাস করে সে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে। গুরুজি বলল, মাই লর্ড, আপনাকে আজকে খুশি দেখাচ্ছে, আবার চিন্তিতও দেখাচ্ছে। এর কারণ কি আমাকে বলবেন? লর্ড দার্জন বলল, জাফর আমার আরাধনা করতো এবং বর্ণিত আমার থেকে, কিন্তু আমার একটা শরীর প্রয়োজন ছিল, যে শরীর আমার শক্তি বহন করতে পারে। আমি জাফরের শরীরকে আমার উপযুক্ত করেছি, এখন জাফরের শরীরে একান্ত আমার। এখন এই সৃষ্টি দেখবে অন্ধকারের কিং লর্ড দার্জন নির্মম স্বজনতন্ত্র। এই কারণে আমি আজ খুশি, কিন্তু দুঃখ হচ্ছে এই শরীর নিয়ে। আমি ইউনিভার্সের বাইরে যেতে পারবো না। গুরুজি বলল, ইউনিভার্সের বাইরে যেতে পারবে না কেন? লর্ড দার্জার বলল, এই ক্রিয়েশন ইউনিভার্সের বিষয়ে এক শক্তি দ্বারা ব্যারিয়ার দিয়ে সংরক্ষিত করা হয়েছে, এটা ভেদ করে আমি যেতে পারবো না। গুরুজি বলল, এই বিশেষ ব্যারাধির কি ধ্বংস করা যাবে না? লর্ড দার্জাল বলল, ধ্বংস করা যাবে, যার জন্য ক্রিয়েশন সোর্ড দরকার, কিন্তু ক্রিয়েশন সোর্ড কোথায় আছে কেউ জানে না। এই সোর্ডের মালিকই বিশেষ ব্যারিয়ার ধ্বংস করতে পারবে, আর কেউ নয়। হঠাৎ করে কিং সে যুদ্ধে মারা যাওয়ার আমরাও মৃত অবস্থায় পাথরের মূর্তি হয়ে যাই। যারা এই কিংডমে গিয়েছিল তারা বেঁচে গিয়েছিল অভিশাপ হতে। বলতে গেলে এখন আমাদের কিংডম 2টা। নতুন কিংডমের নাম ডিস্ট্রাক্ট কিংডম। তারা মনে হয় এখন খবর পেয়ে ফেলেছে, তাদের কিংডমের আসল উত্তরাধিকারী এসে গেছে। এরি বলল, কুইনের মা তো অ্যাঞ্জেল ছিল, তাহলে সে ডেভিল পাওয়ার কেন পেল? সে অ্যাঞ্জেল না হয়ে ডেভিল হলো কি করে? ক্লেরা বলল, ডেভিলের জীবনজ্যোতি নিয়ে জন্মগ্রহণ করায় ডেভিল সত্তা অ্যাঞ্জেল সত্তাকে নিজের করে নিয়েছে। তবে তিনি অ্যাঞ্জেলের কোনো ফর্ম না পেলেও ডেভিল ফর্মে অ্যাঞ্জেল পাওয়ার ব্যবহার করতে পারবে। যারা বলল, আমি নিজ রাজ্যের প্রজাদের দেখতে চাই এবং তাদের সাথে কথা বলতে চাই, তাদের অবস্থা বুঝতে চাই, আর আমার সাথে আসা সকবার বিশ্রামের ব্যবস্থা করো। তাদের মধ্যে একজন আমার মাস্টার, তিনি ব্যতীত আমি এখানে আসতে পারলাম না, তাই সবার বিশেষ খেয়াল রাখবে ক্লেরা। ক্লেরা বলল, জি মাই কুইন। তারপরে সবাইকে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হলো, আর যারা প্রজাদের সাথে দেখা করতে গেল। নতুন ডিস্ট্রাক্ট কিংডমের কিং ও এখানে উপস্থিত হলো। তিনিও নিজের রাজ্যের দায়িত্বভার যারার হাতে তুলে দিল।
রাজ্যের সবাইকে আনন্দ উৎসবের দাওয়াত দিয়ে যারা বিশ্রামের জন্য চলে গেল। এরই ঘুমোতে চোখ খুলল। আজ সে বেশি ঘুমাতে পারেনি। চারজনই তাকে ঘিরে শুয়ে আছে, তাকে বালিশ করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শুয়ে আছে। চারজনের চেহারায় যেন সজীবতা ছিটকে পড়ছে। তাদের এই নিশ্চিন্তের ঘুম যেন তার মধ্যে এক শান্তির বাস। এরই তাদের দিকে তাকিয়ে আর কিছু না ভেবেই আলকেমিস্ট পাওয়ার দিকে মেটেল দ্বারা তাদের জন্য নরম বালিশ তৈরি করে দিয়ে সে উঠে গেল। তাদের ঘুম হতে জাগ্রত করতে ইচ্ছে করছে না। নীরবে মনস্টার গড বুক উদ্ধার করতে চলে যাবে সে জানে তার শক্তি পেতে যত দেরি হবে অত্যাচার আর নির্যাতন তত বেড়ে যাবে। এরই আর কোনো দেরি করতে চায় না। নিজের জন্য একটা কাপড় তৈরি করে রেড কালারের কাউকে কিছু না বলেই অ্যাঞ্জেল কিংডমের অন্ধকার কূপের কাছে টেলিপোর্ট হয়ে চলে আসলো। এরই বলল, এখন থেকে শুরু হবে ভয়ঙ্কর হেলের রাস্তা। আমার পূর্ণ পাওয়ার ওইখানেই কাজ করবে না, একজন সাধারণ ব্যক্তি হয়ে যাব সেখানে। তাই নিজের বিপদ হতে বাঁচানোর জন্য অস্ত্র সাথে করে নিয়ে যাওয়া দরকার। এই কথা বলে গন্ডেল স্টিককে আবাহন করতেই সে হাতে চলে আসলো। এখন এই কঠিন পথে যেতে বিপদ আছে, এই গোল্ডেন স্টিক দ্বারা প্রতারিত করতে হবে। একদিক দিয়ে ভাগ্য ভালো আমি মার্শাল আর্ট জানি না, না হলে এই জায়গায় ঠিক থাকা আমার জন্য আরো কঠিন হয়ে যেত। আর কিছু না ভেবে অন্ধকার কূপের মধ্যে জাম্প মারল এরি। এই অন্ধকার কূপ যেন তাকে কোথায় তলিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ সে নিচে পতিত হলো। মনে হচ্ছে সে এতক্ষণ আকাশে ছিল আর এখন নিচে পড়ে আছে। উপরে আকাশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কোথা দিয়ে এখানে এসে পৌঁছালাম বুঝতে পারিনি। এখন এসব ভাবার সময় নেই। তাই মাটি হতে উঠলাম। চারিদিক ভালো করে তাকিয়ে দেখি এটা তো হেলের কোনো অংশ নয়। আমি এখানে আসলাম কি করে? আমাকে হেলে থাকার কথা। হেলের শেষ সিনেমার উপরে রয়েছে মনস্টার গড বুক। এরই মনে মনে বুঝেছে এখানে যখন এসে পড়েছি সামনে এগিয়ে যেতে হবে আর নতুন রাস্তা খুঁজতে হবে। সামনে কিছুক্ষণ হেঁটে দেখতে পারলো একটা প্রবেশদ্বার, যার উপরে লেখা মায়াজাল, আর সামনে বিশাল দেহের দুজন প্রহরী। এরই বলল, মায়াজাল নামে যে কোনো রাজ্য আছে তা তো জানা ছিল না। এমন বিশাল দেহের প্রহরী হতে বেঁচে কি করে ভিতরে প্রবেশ করব তা ভাবতে হবে। এরই কিছুক্ষণ ভেবে তার কিছু পেল না, তাই আর না ভেবে সামনে এগোনোর চিন্তা করলো। এরির একটাই কথা, যেখানে কোনো ভাবনার স্তর নেই সেখানে কোনো বিপদের সম্ভাবনা নেই, কারণ বিপদ ভাবনার জগৎ হতে আসে। সে এখন দু প্রহরীর সামনে দাঁড়িয়ে। প্রথম প্রহরী বলল, এই তুই কে? মায়াজাল রাজে তোর কি প্রয়োজন? এরি বলল, আমি এরি জ্যাকসন। আমি মনস্টার গড বুক খুঁজতে এখানে পড়েছি। আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। সামনে এই রাজ্য দেখতে পেলাম। আমার মনে হয় এই রাজ্যে পেরোলে আমি মনস্টার গড বুক পেয়ে যাব। দ্বিতীয় প্রহরী বলল, হা হা হা, মনস্টার গড বুক পাওয়ার এত সহজ নয়। তোর মতো হাজারো জন এখানে এসেছে কিন্তু ওই বইয়ের কাছে কখনো পৌঁছাতে পারেনি। এরি বলল, সেখানে পৌঁছাতে পারেনি কেন? তাদের সাথে কি হয়েছিল? প্রথম প্রহরী বলল, সেখানে পৌঁছাতে হলে 3টে পরীক্ষার সম্মুখীন হতে হবে, যার মধ্যে মায়াজাল রাজ্যে তার প্রথম পরীক্ষা। তারা কখনো এই রাজ্য পেরোতে পারেনি এবং এই রাজ্যের দানবের হাতে তার মৃত্যু ঘটেছে। তোর ভালোর জন্য বলছি, তুই চলে যা, বেঁচে যাবি। এরি বলল, আমি চলে যেতে আসিনি, যা আমার তা আমি নিতে এসেছি। আমি সব পরীক্ষার জন্য প্রস্তুত, আমাকে ভিতরে প্রবেশ করতে দিন। দ্বিতীয় প্রহরী বলল, তুই যখন নিজের ইচ্ছায় মৃত্যু গহ্বরে যেতে রাজি হয়েছিস তাহলে তোকে আটকাবো না। তুই দুইটো প্রশ্নের উত্তর দিতে পারলেই এই মায়াজাল রাজ্যের প্রবেশদ্বার খুলে যাবে। এরি বলল, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আপনি বলেন। প্রথম প্রহরী বলল, আপনাদের অন্তত সৃষ্টির বিনাশ কখন ঘটবে? এরি এই প্রশ্নের শুনে কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। সৃষ্টির বিনাশ কখন ঘটবে কেউ জানে না, একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কখন তিনি তার সৃষ্টিকে বিনাশ করবেন। কিন্তু প্রহরী যখন প্রকাশ করেছে তাহলে অবশ্যই কোনো উত্তর রয়েছে। এরি অনেক ভেবে চিনতে একটা উত্তর ঠিক করলো। এরি বলল, আমরা এই সৃষ্টির অংশ, যখন আমাদের বিনাশ ঘটবে তখন সৃষ্টির বিনাশ শুরু হয়। বলতে গেলে সৃষ্টির বিনাশ অবহমানকাল ধরে চলে আসছে। এই সৃষ্টিকে ধীরে ধীরে বিনাশ করতে সৃষ্টিকর্তা, তাই এখন আমরা সৃষ্টির বিনাশের সময় পার করছি। দ্বিতীয় প্রহরী বলল, যদি এই উত্তর সঠিক হয় তাহলে সৃষ্টির শক্তি কোথায় চলমান? এরই ভাবতেই পারছে না এমন কঠিন প্রশ্ন তার সামনে চলে এসেছে।
একটির উত্তর দিয়েছি, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি ঠিক না দিতে পারি তাহলে প্রথম প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি বাহ্যিকভাবে সঠিক হয় এবং তা যদি প্রথম প্রশ্নের উত্তরের সাথে মিল হয় তাহলে আরও বিপদ। এরি তার চারপাশ ভালো করে দেখলো। এখানে চারপাশে অনেকের কঙ্কাল দেখা যাচ্ছে। এরির বুঝতে বাকি নেই সে প্রশ্নের উত্তর দিতে না পারায় তাদের এমন ধরা হয়েছে। এরি কিছুক্ষণ ভেবে আরও একটি উত্তর তৈরি করলো। এরি বলল, সৃষ্টির শক্তি তো সর্বত্র চলমান। যারা এই সৃষ্টির মধ্যে জীবিত রয়েছে, মানে যাদের প্রাণ রয়েছে, তারা শক্তির প্রতীক বহন করছে, আর যে মৃত রয়েছে সে বিনাশের প্রতীক বহন করছে। এর মানে জীবিত কোনো সৃষ্টির অংশ যেখানে রয়েছে সেখানে সৃষ্টি চলমান। আর এই সৃষ্টির মধ্যে সর্বত্র জায়গায় জীবিত বস্তু রয়েছে, তাই সর্বস্ত শক্তি চলমান রয়েছে। প্রথম প্রহরী বলল, আজ পর্যন্ত কেউ এই মায়াজাল রাজ্যে প্রবেশ করতে পারেনি। তারা প্রশ্নের উত্তর দিতে না পারায় নিজের মৃত্যু গ্রহণ করেছে। তুই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, এমনিতেও বিশ্লেষণ করে বলছো। এখন তোমার উত্তর এই মায়াজাল রাজ্যের প্রবেশদ্বার চাবি রয়েছে। তখনই আমি দেখতে পেলাম আর বলা উত্তরগুলি সোনালী অক্ষরে সামনে ভাসমান আমাদের। তাহলে কথার সামনে এতগুলো অক্ষরগুলোর সামনে এগুলো লাগলো। আমি দরজার সামনে আসতেই অক্ষরগুলো একটি ছোট্ট গর্তে প্রবেশ করলো। একটা বিকট শব্দে প্রবেশদ্বার খুলতে গেল। বিশাল প্রবেশদ্বার খুলতেই আমি ভিতরে প্রবেশ করলাম। চারপাশে সৌন্দর্য কথা আমাকে মোহিত করছে। চারিদিক ফুলের সুগন্ধ ভরে উঠেছে। এমন একটি সুন্দর রাজ্যের নাম কেন যে মায়াজাল রেখেছে আমি বুঝতে পারলাম না। তখন কিছু মেয়েরা আমাকে ঘিরে স্পর্শ করার চেষ্টা করছে। আমি তাদের থেকে ছোটার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তাদের শক্তির সাথে পেরে উঠছি না। তাই না পেরে একটা জোরে চিৎকার করলাম, আর তারা দূরে সরে গেল। এরই বলল, আপনারা আমার সাথে এমন করছেন কেন? এই মায়াজাল রাজ্যে যে প্রবেশ করে তাদের আমরা নিজের দাস বানিয়ে ফেলি। আর তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দাস বানাতে মন চাচ্ছে না। তুমি আমাদের সাথে এখানে থেকে যাও, তোমাদের দাসী হয়ে থাকবো আমি। এরই বলল, আমি এখানে কারো দাস বা দাসী বানাতে আসেনি। আমি এখানে মনস্টার গড বুক উদ্ধার করতে এসেছি। আরে এসব ভুলে গিয়ে আসো, আমরা সবাই মিলে একটু করে চিরকাল হয়ে যাই। এখন কত সুখ আর শান্তি তুমি চারিদিকে দেখতে পাচ্ছ না? এমন সুখ আর শান্তি ছেড়ে কি কোথাও কেউ যেতে চায়? এই মেয়েগুলোর দিকে ভালো করে তাকিয়ে লক্ষ্য করলো, তারা সকলেই এত সুন্দর যে কখনো এমন সুন্দর নারী দেখেনি। কিন্তু পরক্ষণেই মনে পড়লো প্রহরীদের কথা যে এর ভিতরে পদে পদে বিপদ রয়েছে, আর বাবাইও বলেছে সেখানে পৌঁছাতে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কিছুতেই তোমার সামনে রবে কখনো নিজের ভালো মনে করো না। এগুলো তোমাদের প্রলোভন দেখাবে, তোমার দুর্বলতা, তোমার শক্তি সবকিছু দিয়ে তোমাকে পরাস্ত করার চেষ্টা করবে। তখনই এরির মাথায় এই রাজ্যের নাম অর্থ চলে আসলো, মায়াজাল, মানে সবকিছু মায়া দ্বারা এই সৌন্দর্যতা। এখানে সামনে থাকা নারীগুলো অবশ্যই কোনো প্রাণী হবে। আমার শক্তি এখানে কাজ করবে না, তাই এর সত্যতা আমাকে অন্যভাবে দেখতে হবে। এরি বলল, আমি তো এখানে কোনো শান্তি বা সুখ দেখতে পাচ্ছি না, আর না তোমাদের সুন্দর আছো। ও, তোমার কাছে ধরা পড়ে গেছে। কেন, সমস্যা নেই। যে প্রলোভনে আমাদের কথা না, তাহলে তার মৃত্যুর শেষ উত্তর। হঠাৎ করে চারপাশের সৌন্দর্যতা দূর করে কালো অন্ধকার হয়ে গেল, আর সব ময়গুলো কুৎসিত পিচাচ হয়ে গেল। তাদের মুখ বড় বগদাতে চলে গেছে, আসল আর পিঠ ছিলে ডানা, স্যাঁতসেঁতে সাদা কুৎসিত শরীর। তাদের একজন আমার উপরে হামলা করলো, আর আমি স্টিক দিয়ে বাড়ি মেরে ফেলে দিলাম। তারপর তারা মুখ দিয়ে আঠা জাতীয় তরল পদার্থ ছুঁড়ে মারলো আমার দিকে। আমি সরে যেতেই সেখানে তরল আঠা পড়লো আর জায়গাটা পুড়ে গেল। এরই মনে বলছে, কি ভয়ঙ্কর এই পদার্থ, একবার শরীরে লাগলেই আমি শেষ। এখানে নিজের কোনো ম্যাজিক শক্তি কাজ করবে না, আমাকে তাদের দুর্বলতা খুঁজতে হবে, তাদের হারানো যাবে। তারা উড়ে উড়ে আমার দিকে হামলা করছে। কেউ আমাকে তাদের হাতে ধরলো, নখ দিয়ে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু আমি স্টিক দিয়ে একের পর এক বাড়ি দিয়ে দূরে ফেলে দিচ্ছি। আমি একসাথে পা এবং হাত দুটোই চালিয়ে যাচ্ছি, কিন্তু তারা আঘাত পেয়ে আমার উপরে উঠে আসে যেন কিছু হয়নি। তখন একটা রেড কালারের পিশাচ আমার উপর মুখ দিয়ে আগুন ছুঁড়ে মারে, আর আমি স্টিক দিয়ে তা প্রতিহত করি। স্টিকে আগুন লেগেছিল, যা জলজল করে জ্বলে উঠল এবং তার চারপাশে যেন লাভা দৌড়াচ্ছে এমন মনে হলো। কিন্তু আমার এতে কোনো ক্ষতি হয়নি। সামনে একটি স্যাঁতস্যাঁতে সাদা পিশাচ আসতেই স্টিক দিয়ে একটা বাড়ি দিতেই সে পুরো ছাই হয়ে গেল। আমি লক্ষ্য করলাম, যখন রেড কালারের পিশাচ আগুন ছুঁড়ে মেরেছিল তখন সাদা স্যাঁতস্যাঁতে পিশাচগুলো দূরে সরে গিয়েছিল,
আর আমার স্টিকে আগুন লাগায় সেটা আগুনের মতো গরম হয়ে গেছে, যেন লাভা ঝরে পড়বে এখন মনে হচ্ছে। তার মানে পিশাচের দুর্বলতা হলো আগুন। আর আমার কাছে আগুন না থাকলেও আগুনের স্টিয়ার রয়েছে। রেড পিশাচ হলো সবগুলো পিশাচের লিডার। আগে চেলাগুলো মারবো, তারপর লিডারকে মারবো। আমি এক করে সাদা পিশাচগুলোকে স্টিক দিয়ে আঘাত করছি আর তারা পুরো সায় হয়ে নিচে পড়ছে। সাদা পিশাচকে মেরে আমি রেড পিশাচের সামনে দাঁড়ালাম। এরি বলল, তোর সব সাথীকে শেষ করে দিয়েছি, এখন তোর কি অবস্থা করব বল? রেড পিশাচ বলল, আমার পিশাচ এরিয়ার যে রয়েছে তার মৃত্যু ছাড়া আর কিছুই ঘটেনি, তেমনি আজ তোরও মৃত্যু হবে। এই কথা বলেই আমার দিকে আগুন ছুঁড়ে মারল মুখ দিয়ে, আর তার হাতে থাকা স্টিক দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু আমি আগুনটা এড়িয়ে স্টিকে দিয়ে তার আঘাত থামিয়ে দিলাম। এরি বলল, এখনো সময় রয়েছে, তুই নিজে থেকে সরে দাঁড়া, না হয় নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। এই কথা বলেই গোল্ডেন স্টিক দিয়ে জোরে আঘাত করি। রেড পিশাচ আমার আঘাতকে প্রতিহত করার জন্য নিজের ম্যাজিক্যাল স্টিক দিয়ে আমাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আমার আঘাতে তার স্টিক ভেঙে গিয়ে তাকেই আঘাত করে, আর সে দূরে ছিটকে পড়ে যায় এবং কালো রঙের পদার্থ বমি করলো। রেড পিশাচ বলল, তোকে আমি নির্মম মৃত্যু দিব। এই বলে পিশাচ আবারও মুখে দিয়ে একের পর আগুন ছুঁড়ে মারছে, আর আমি স্টিক দিয়ে আগুনের ঘোলা বাড়ি দিয়ে দূরে ফেলে দিচ্ছি। আগুনে যেখানে পড়ছে সেখানে আগুন জ্বলে উঠছে। এইভাবে আগুনের ঘোলা ছড়ায়, ফলে আমি তা দূরে বাড়ি দিয়ে প্রতিহত করার ফলে চারিদিকে আগুনে ভরে গেল। রেড পিশাচ আগুন দেখে ভয় পেয়ে গেল, আর তাকে আর কোনো সুযোগ না দিয়ে কাছে এসে জোরে কিক মারলাম, ফলে আগুনে পড়ে গেল। আগুনে পড়ে চিৎকার করতে লাগলো। তার সারা শরীর পুড়ে গেল এবং চারপাশও পুড়ে ছাই হয়ে গেল, আর আমি আগুনের মধ্যে বের হতে পারছি না। তখনই দেখলাম পিশাচটা পুড়ে একটি সুন্দর নারী রূপে পরিণত হলো। সুন্দর নারী রূপে পরিণত হতেই সামনে হাত এনে ফু দিল, আর তা সাদা ধুলো উড়ে চারপাশে ছুড়ে গেল এবং সব দিকের আগুন নিভে গেল। তারপর সুন্দর নারী আমার সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানালো। আমি আফ্রিদি সৌন্দর্য, প্রেম ও আবেগের দেবী। আজ আমি অভিশাপ হতে মুক্ত হয়েছি আপনার জন্য। যদি আপনি আপনার পরিচয় দেন তাহলে আমি কৃতজ্ঞ হব। এরি বলল, আমি এরি জ্যাকসন, একজন সাধারণ মানুষ। আফ্রিদি বলল, আপনি কখনোই সাধারণ মানুষ হতে পারেন না। এখনো পর্যন্ত কেউ মায়াজাল রাজ্যে প্রবেশ করে প্রথম পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি, একমাত্র আপনি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এখন আমি আপনার প্রথম পরীক্ষার পুরস্কার গ্রহণ করুন। এরি বুঝতে পারছে না এই আফ্রিদি নামে দেবী কি পুরস্কার গ্রহণ করার কথা বলছে। আমি তো কোনো পুরস্কার দেখতে পাচ্ছি না যে তা গ্রহণ করব, তাই কিছু না বুঝতে পেরে আমি জিজ্ঞাসা করলাম। এরি বলল, কি পুরস্কার গ্রহণ করতে বলছেন, আর আপনার অভিশাপ কি ছিল? আফ্রিদি বলল, আপনি এই পরীক্ষায় আমাকে পুরস্কার হিসেবে পেয়েছেন, তাই আমাকে আগে গ্রহণ করুন, তারপর বাকি প্রশ্নের উত্তর দিব। এরি ভাবছে, এটা কি হচ্ছে আমার সাথে? এমনিতেই 5টা হয়ে গেছে, এখন আর একটা কেন? আমার ঘরে ঝুলতে ঝুলতে পারছি না। না, আমি তাকে প্রশ্ন করব, আমার ঘরে আবার 5টা আছে, তা কিসের জন্য? এসব কি সে জানে, নাকি শুধু আমার মাথায় ঘুরছে বুঝতে পারছি না। এসব বাদ দিয়ে আমাকে মনস্টার গড বুক পাওয়ার জন্য যা করতে হবে তাই করি। এরি বলল, প্রথম পুরস্কার গ্রহণ করা ছাড়া কি আর কোনো উপায় নেই? আফ্রিদি একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনাকে আমার গ্রহণ করতে হবে, আর না করলে সামনের পথে এগিয়ে যেতে পারবেন না। আমি আপনার সামনের পথের সব সমস্যার সমাধান হব। এরি আফ্রিদের মুখের হাসি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। একজন মেয়ে এত সুন্দর হয় কি করে? তার এমন সৌন্দর্যতার জন্য যে আজ সৌন্দর্যের দেবী। আর কিছু উপায় না পেয়ে এরি এটাই মেনে নিল মনে মনে। এরি বলল, ওকে, আপনাকে আমি গ্রহণ করলাম। এখন বলেন আপনার অভিশাপের কারণ কি, আর আপনি পিশাচ হয়ে এখানে কেন ছিলেন? আফ্রিদি মুখের মুচকি হাসি চওড়া করে বলতে লাগলো, আমি নিজের সৌন্দর্য দ্বারা এক সেটকে তার নিদ্রা আসল হতে জোরপূর্বক জাগিয়েছিলাম। আমি নিজের সৌন্দর্য দিয়ে গর্বভোগ করতাম। আমি একমাত্র সৌন্দর্য দেবী থাকায় কেউ আমাকে সৌন্দর্যের সমকক্ষ ছিল না। আমার এই গর্ববোধ আমার অভিশাপ হয়ে দাঁড়ায়। এরি বলল, কিভাবে হয়েছে? আফ্রিদি বলল, সেই স্টেক নিদ্রা আসনে ধ্যানরত ছিল। সে একজন মহান ব্যক্তি ছিলেন। অন্যান্য দেবীরা তাকে পাবার আশায় অনেক চেষ্টা করেছেন। তার ধ্যানরত অবস্থা হতে কেউ তাকে জাগাতে পারেনি। তখন সেই দেবীরা আমার সৌন্দর্যের রূপকে খুব হিংসা করত, তাই তারা সবে মিলে আমার জন্য ভাত তৈরি করে। তারা আমাকে বলে, যদি ওই সেন্টকে আমি নিজের সৌন্দর্য দ্বারা জাগ্রত করতে পারি তাহলে তার মানবে যে আমি সত্যিকার অর্থ সৌন্দর্যের দেবী। আমি নিজে খুব অপমানিত অনুভব করতাম।
যখন কোনো দেবী আমাকে সৌন্দর্যের দেবী হিসেবে মানত না, তাই তারা এমন প্রস্তাব করায় আমি রাজি হয়ে যাই। কারণ এটা যদি আমি করতে পারি তাহলে সবাই আমাকে দেবী হিসেবে গ্রহণ করবে। তাই সেন্টকে আমি নিজের সৌন্দর্যের মোহিত করে ধ্যানরত অবস্থা হতে জাগিয়ে তুলেছিলাম। এতে সেন্ট রাগান্বিত হয়ে আমাকে পিশাচ বানিয়ে দেন। সৃষ্টির মধ্যে একমাত্র পিশাচ ছিল এমন কুৎসিত যা সৌন্দর্যের বিপরীত। পরে আমি সেটের কাছে গিয়ে নিজের কাজের জন্য ক্ষমা প্রার্থনা করি। তাতে তিনি আমাকে অভিশাপ হতে মুক্তির উপায় বলে দেন। তিনি বলেন, তোমাকে সৃষ্টির একজন ব্যক্তি ভাগ্য রক্ষা করতে হবে। তোমার কাছে যে ব্যক্তি এসে পৌঁছাবে নিজের সৌন্দর্য দ্বারা তাকে বশীভূত করবে, আর সে ব্যক্তি তোমার সৌন্দর্যে বশীভূত হবে না, তার হাতেই তোমার অভিশাপ মুক্তির উপায় থাকবে। আর সে হবে একজন মহান সেন্ট, আর তার সাথেই তোমার জীবনের বাকি পথ চলতে হবে। আমি পিশাচ হলেও তাদের আলাদা ছিলাম। আমি অভিশপ্ত থাকায় গায়ের রং রেড ছিল। এডি বলল, ও তাহলে এখন বলেই সামন কিভাবে যাব? আফ্রিদি বলল, আমার সাথে চলেন। আপনি আমাকে আপনি করে না বলে তুমি করে বলেন, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি সেন্ট হলে একজন নারীর কি প্রয়োজন? আমি তো জানি সেন্টরা জীবনভর একা চলে। এডি বলল, আমি একজন সেন্ট, কিন্তু ওইসব সেন্টদের মতো নয় যারা জীবনে এক অভাব অতিবাহিত করে। ওইসব সেন্টরা জন্মগতভাবে সেন্ট ছিল, কিন্তু আমি তা জন্মের পর সেন্ট পাওয়ার ধারণ করি, কিন্তু বর্তমানে আমার সেন্ট পাওয়ার সিল অবস্থায় রয়েছে। তোমার কাছে কি ওই সেন্ট আর কোনো তথ্য দিয়েছে? আফ্রিদি বলল, বলেছে। তিনি বলেছেন ওই মহান ব্যক্তির সাথে দেখা হলে তুমি একটা কথা বলবে আমার তরফ হতে, যে 6 দরজার রক্ষককে তার দায়িত্ব বুঝিয়ে দিতে। তাদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত সামনের পথ প্রসারিত হবে না। এরি বলল, এটা আবার তিনি বলে গেলেন, কিছুই তো বুঝতে পারলাম না। এর কি অর্থ? তিনি বললেন। আফ্রিদি বলল, তিনি বলেছেন তার কাঙ্ক্ষিত জিনিস হতে আসতেই এর অর্থ সে জেনে যাবে। এরি বলল, তুমি কারো ভাগ্যের রক্ষক ছিলে? আফ্রিদি বলল, সেটা আমিও জানি না, শুধু বলেছে একজনের ভাগ্যের রক্ষক হিসেবে আমাকে থাকতে হবে, কিন্তু কার ভাগ্য রক্ষা করব তা সে ভাগ্য কোথায় আছে সে বিষয়ে আমাকে তিনি কিছুই বলেননি। এই বলল, আর কিছু দূর চলতে হবে, অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। আফ্রিদি বলল, এই তো সামনে সোল কিংডম রাজ্য দেখা যাচ্ছে, আমাদের দ্বিতীয় পরীক্ষা ওইখান থেকে শুরু হবে। এরি বলল, তুমি কি আমার সাথেই থাকবে? আফ্রিদি বলল, আপনার জীবনের সাথে এখন আমার জীবিত মিলিত হয়েছে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার হৃদয় যত কাছে রয়েছে তার কাছে। এরি বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার সাথে ফ্ল্যাট করছো। আফ্রিদি বলল, আমি ফ্ল্যাট কেন করব? এখন থেকে আপনি একমাত্র আমার ভালোবাসার মানুষ। আমি যেন সৌন্দর্য, প্রেম ও আবেগ দেবী, তেমনি আপনি সৌন্দর্যের, প্রেম, আবেগের একমাত্র মালিক। এরি বলল, এর কি অর্থ বোঝাতে চাচ্ছ? আফ্রিদি বলল, মনে হলো আপনি একমাত্র আমার প্রাণের মানুষ। আমি প্রেমের দেবী, আপনি সেই প্রাণের সুধা পানকারী। আমি সৌন্দর্যের দেবী, আর আপনি সেই সৌন্দর্যের সুধা সেবনকারী। আপনি আমার আবেগের একমাত্র নিয়ন্ত্রণকারী। সব বলতে একমাত্র আপনি আমার মনের মালিক, যাকে নিয়তি আমার কাছে এনে দিয়েছে আর শক্তিকে সম্পূর্ণ করেছে। এরি বলল, অনেক প্রেমের বুলি বলা হয়েছে, এখন গেট বন্ধ দেখা যাচ্ছে, কি করে প্রবেশ করব তার উপায় বলো। ডেভিল কিংডম। যারাও আবির যুদ্ধ করে চলেছে কালো ধোঁয়ার বিরুদ্ধে, আর তার সাথে যুদ্ধ করেছে তার সেনারা। কালো ধোঁয়ার সেনারা ডেভিলদের নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই একজন সেনা দেখতে পেয়ে কুইককে খবর দেয়, আর তারপরে এখানে এসে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলেছে। যারা তার ডার্ক ফায়ার বল ছুঁড়ে ছুঁড়ে কালো ধোঁয়াকে শেষ করে দিচ্ছে। অন্যদিকে আবির রেড ফায়ার বল ছুঁড়ে ধোঁয়ার সৈনিক শেষ করে দিচ্ছে, কিন্তু তাদের সেনারা তো ধোঁয়ার সৈনিকদের আঘাত করে কিছুই করতে পারছে না। তখনই যারা চিৎকার করে বলতে লাগলো, যারা বলল, আমার সৈন্যরা, তোমরা সবাই আমার সোনা, তাই তোমরা আমাকে আবাহনের মাধ্যমে নিজের মধ্যে ডার্ক ফায়ার দিয়ে তাদের শেষ করো। তারা কোনো সাধারণ সোল বা বল দিয়ে শেষ হবে না। এই কথা বলেই আবার যুদ্ধের লড়াই শুরু করলো, আর সকল সাধারণ সৈনিকরা তাদের কুইনদের আদেশে বিড়বিড় করে ডার্ক লর্ড কুইনের নামে চার্টিং করে প্রত্যেকের হাতে ডার্ক ফায়ারবল চলে আসলো। তারপর প্রত্যেকে সবাই একের পর এক বল ছুঁড়ে সব সেনাদের শেষ করে দিচ্ছে। কালো ধোঁয়ার সেনারা দিশেহারা হয়ে একের পর এক সবাই মারা গেছে। তারা কোনো ডেভিলদেরকে নিয়ে যেতে পারেনি ডার্ক লর্ড কুইনের কারণে। ক্লারা বলল, যাক, অবশেষে কুইনের কারণে অসম্ভব শত্রুদের হারানো হয়েছে।
আবির বলল, আপনি ঠিকই বলেছেন ক্লারা। তবে এরা এখানে কি করে আসলো, আর কেনই বা আসলো? আর তারা ডেভিলদের নিয়ে গিয়ে কি করতে চাইছিল? এই প্রশ্নগুলো জানা খুবই জরুরি। ক্লারা বলল, আপনি ঠিকই বলেছেন, চলুন। সামনে কুইন রয়েছে, তার থেকে আশা করি এই উত্তর পাওয়া যাবে। তখনই যারা সব সেনাও ডেভিল প্রজাদের বলতে লাগলো। যারা বলল, আজকে যুদ্ধে যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ দেওয়া হবে, আর তারা এই যুদ্ধে অংশগ্রহণকারী করেছে সব সেনাদের পুরস্কৃত করা হবে। এই কথা বলে সব সেনা ও প্রজাদের নিজ গৃহে চলে যেতে বলল। তখনই সেনাপতি, উজির, ম্যাজিশিয়ান, ক্লারা ও আবির সামনে আসলো। যারা বলল, আপনারা সবাই চলুন, এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে সবাই। ওয়েটিং ফর ডার্ক লর্ড কুইন জারা সিংহাসনে বসে রয়েছে, রেড ক্রাউন রাজশাহী পোশাকে। সবার সদস্য নিজ নিজ আসনে বসে রয়েছে। আবির বসেছে প্রধান উপদেষ্টা আসনে। যারা বলল, আমাদের রাজ্যে আক্রমণ হওয়া মানে পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণ হয়েছে, তারা নিজের স্বার্থ পূরণের জন্য যে কোনো কিছু করতে পারে। ক্লারা বলল, মাই কুইন, তারা কে ছিল, আর আমাদের সাথে তাদের শত্রুতা কিসের? যারা বলল, তারা সবাই শয়তানের সৈন্য, শয়তান পুরো সৃষ্টিকে নিজের অধীনে করার চেষ্টা করছে। উজির বলল, আর যেভাবে আমরা হারিয়েছি তাদের আবার আসলে সেইভাবে শেষ করে দেওয়া হবে। যারা বলল, আপনারা যাদের সাথে যুদ্ধ করছেন তা শুধু শয়তানের সাধারণ সৈন্য, যদি শয়তানের ভয়ঙ্কর সেনাদের সামনে হতেন তাহলে আপনাদের পুরো শক্তি দিয়েও তাদের হারাতে পারতেন না। আবির বলল, তাদের এখানে আসার কি উদ্দেশ্য ছিল, আর তারা ডেভিডদের ধরে নিয়ে যেতে চাইছিল কেন? যারা বলল, এটা সঠিক উত্তর আমার কাছে নেই। তাদের উদ্দেশ্য এবং তাদের সবাইকে শেষ করতে হলে মাস্টারের সাথে যোগাযোগ করতে হবে। মাস্টার ভালো করে জানেন তাদের কিভাবে শেষ করা যাবে। ক্লারা বলল, মাই কুইন, আপনি এখানে আসার পর হদে মাস্টারের কথা বলছেন। এই মাস্টারটা আসলে কে? আমাদের কি এই যুদ্ধ কৌশল মাস্টার শিক্ষা দিয়েছে? যারা বলল, আমাদের প্রধান উপদেষ্টা আবির ও আমি আমাদের মাস্টারের শিষ্য, তিনি আমাদের আগত সকল বিপদ সম্পর্কে জানতে বলেন, তা কিভাবে প্রতিরোধ করতে হবে প্রশিক্ষণ দিয়েছেন। আমি যাকে মাস্টার বলি সে আসলে আমার বড় ভাই এরি জ্যাকসন। আমিও আবির আজই অ্যাঞ্জেল রাজ্যে যাব এই বিষয়ে তার সাথে কথা বলতে। ক্লারা বলল, আমরাও কি মাস্টারের সাথে দেখা করতে পারি? না মানে তিনি তো সব জানেন, তাই তার কাছ থেকে কিছু শেখা যাবে। তিনি এখানে এসেছেন, তবে আমি তার লক্ষ্য করিনি। যারা বলল, ওকে, তুমিও আমার সাথে যাবে। সোল কিংডম, সোল কিংডমের প্রবেশদ্বার। আমিও আফ্রোদি দাঁড়িয়ে আছি। আমি এটা ভাবছি যে এর আগে প্রবেশদ্বারে প্রহরী ছিল, কিন্তু এটাই নেই কেন? তাছাড়া সোল কিংডম কি সোলদের রাজ্য কি অন্য কিছু, এটা বুঝতে পারছি না। আফ্রোদিতি বলল, কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন যে, চলেন ভিতরে যাই। এরি বলল, আফ্রোদিদি, তোমার কি এখানে অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না? এই এত বড় রাজ্যের প্রবেশদ্বারে কোনো প্রহরী নেই। একমাত্র সোল কিংডমে প্রহরী নেই প্রবেশদ্বারে, কারণ এই রাজ্যে তারাই প্রবেশ করতে পারে যাদের কাছে সোল পাওয়ার রয়েছে, কিন্তু সবাই সোল পাওয়ার ব্যবহার করতে পারে না। সবাই ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট ও নিজের ম্যাজিক্যাল অ্যান্টিবিউট ব্যবহার করে। সোল পাওয়ার রেয়ার ম্যাজিক, যা দিয়ে আপনি সকল অ্যান্টিবডিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এরই মুচকি হাসলো, কিন্তু কেন হাসলো আফ্রিদিতি বুঝতে না পেরে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আফ্রিদিতি মনে করছে একজন সেন্টের অবশ্যই সোল পাওয়ার থাকা প্রয়োজন, অন্যথায় সে নিষ্ঠুর দুনিয়ায় পদদলিত হবে। সেন্টদের যেমন সবাই সম্মান করে, তেমনি দুর্বলদের উপরে করে অত্যাচার। বর্তমানে এরই একমাত্র সেন্ট যে এখনো বেঁচে আছে। আফ্রিদি বলল, কি হলো, আপনি হাসছেন কেন? আমি হাসির কি বললাম? এরি বলল, না কিছু নয়। তুমি কি সোল কিংডম সম্পর্কে জানো? জানেন, আমাকে কিছু বলো, তারপরে আমি ভিতরে প্রবেশ করব। পরীক্ষা দেওয়ার আগে একটু প্রস্তুতি নেওয়া দরকার। আফ্রিদি বলল, সোল কিংডম বলতে গেলে এটা মৃতদের রাজ্য, তবে ভিন্ন রকম। তারা মৃত নয়, তারা সোল
ক্রিয়েচার যাদের কোনো শরীরই নেই, তারা আগুনকে ভয় পায় এবং আগুনকে সম্মানও করে থাকে। এরাও আইস অ্যাট্রিবিউট হয়ে থাকে। তবে কিছু সোলদের মধ্যে ব্যতিক্রম রয়েছে। তাদের রাজ্যে নির্দিষ্ট একজন কিং রয়েছে, যার আদেশে সম্পূর্ণ রাজ্য পরিচালিত হয়। এরি বলল, ব্যতিক্রম বলতে তুমি কি বোঝাচ্ছ আফ্রিদি? আফ্রিদি বলল, কিছু সোলের মধ্যে অত্যাধিক শক্তি থাকে, যার ফলে তারা প্রকৃতির শক্তিকে ব্যবহার করতে পারে, যা খুবই ভয়ঙ্কর। এরি ভাবছে তার সোল পাওয়ার থাকলেও এখন কোনো কাজেই আসবে না। এখানে আসার পর থেকেই আমি একজন সাধারণ মানুষ হয়ে গেছি। আমার কাছে গোল্ডেন স্টিল না থাকায় প্রথম পরীক্ষায় সফল হতে পারলাম না, কিন্তু এখন যে রাজ্যে প্রবেশ করেছি তা বলতে হচ্ছে না যে এটা প্রথম পরীক্ষা হতে অনেক কঠিন হবে। এরি বলল, চলো ভিতরে যাওয়া যাক। এরিও আফ্রিদি গেটটাকে ধাক্কা দিল যেন খুলে যায়, কিন্তু তা খুলছে না। আরও বেশি শক্তি প্রয়োগ করছে, তবুও গেট খুলছে না। এরি বলল, কি হলো, গেট খুলছে না কেন? আফ্রিদি বলল, আমিও বুঝতে পারছি না। তখনই একটা বিকট আওয়াজ শোনা গেল, যদি এর ভিতরে প্রবেশ করতে চাও তাহলে তোমাদের শরীর ত্যাগ করো। এরি বলল, আফ্রিদি, এর মানে কি ভিতরে প্রবেশ করতে শরীর ত্যাগ করতে হবে? তুমি কি এর মানে বুঝতে পারছো? আফ্রিদি বলল, আমি বলতে ভুলে গেছি, এই রাজ্যে শুধু সোলই প্রবেশ করতে পারে। আপনি ভিতরে প্রবেশ করে আমি আপনার শরীরকে রক্ষা করব। তারপরে এরি এবং কিছু না বলে চোখ বন্ধ করলো এবং কিছুক্ষণের ভেতর তার শরীর ধরে পড়তে শুরু করলো। তবে আফ্রিদি তার জড়িয়ে ধরে নিল। এরি বলল, আমি ভিতরে প্রবেশ করছি, পরীক্ষায় উত্তীর্ণ হয় তোমাকে নিতে আসবো। তারপরে কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে গেটের ভিতর প্রবেশ করলো। আর এইদিকে আফ্রিদি এরির শরীরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। এরি ভিতরে প্রবেশ করতে দেখতে পেল হাজার হাজার সোল বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। সোল কিংডমের চারপাশ সম্পূর্ণ সাদা। এখানে অবস্থান করা গাছপালা, ফলমূল সবকিছু সাদা। এরি বুঝতে পারছে এখানে তার কি ধরনের পরীক্ষা দিতে হবে। সব সোল সাদা দেখাচ্ছে, শুধু সেই রয়েছে যে গোল্ডেনের আলো বের হচ্ছে তার শরীর হতে। হঠাৎ সকল সোল তার শরীর গোল্ডেন আলোর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই সোল কিংডমের একজন সেনা তাকে ধরতে এসে আদেশ দিল। এরি চারিদিকে সেনা ঘিরে রেখেছে, তাদের সবাই এরিকে নিজের শত্রু ভাবছে। এরি বলল, এই তোমরা এমন ভাবে আমাকে ঘিরে দেখছো কেন? আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। সেনা বলল, এই একে ধরে নিয়ে কিং এর কাছে নিয়ে চল। বিনা অনুমতিতে সে এই রাজ্যে প্রবেশ করেছে, তার শক্তি কিং করবে। তারপরে সেনারা এরিকে ধরতে আসলেই গোল্ডেন স্টিক দিয়ে তাদের আঘাত করে, যার ফলে গোল্ডেন স্টিক হতে তীব্র গোল্ডেন আলো ঝলসিয়ে দূরে ছিটকে পড়ে। প্রত্যেক সেনারা আশ্চর্যিত হয়ে পড়ে, এটা কি ধরনের শক্তি তারা কখনো আগে দেখেনি। এইদিকে এক সেনা দ্রুত কিংকে এক অদ্ভুত রকম শোলের কথা বলল। এতে কিং কিছুটা চিন্তিত দেখা গেল। তিনি তৎক্ষণাৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এরির দিকে ছুটে আসতে লাগলো। সেনারা উঠে আরো এগিয়ে এরিকে আঘাত করতে সোল ওয়েপের বের করলো এবং এরির দিকে ছুঁড়ে মারলো। এরি লক্ষ্য করছে এখানে প্রবেশের পর থেকে তার মধ্যে সোল পাওয়ার লক্ষ্য করছে, কিন্তু আগের থেকে অনেক বেশি। সে কখনো এত বেশি সোল পাওয়ার অনুভব করেনি। তার দিকে আসা সোল ওয়েপের লক্ষ্য করে গোল্ডেন স্টিক ছুঁড়ে মারলো, আর বিকট শব্দে সোল ওয়েপের ধ্বংস হয়ে গেল। এরি গোল্ডেন স্টিকের দিকে হাত বাড়াতেই তার হাতে চলে আসলো। এরি যত রেগে যাচ্ছে ততই তার সোল বড় হয়ে উঠছে। সে সেনাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তার সোল পাওয়ার যেন বেড়েই চলেছে। এরি কিছু বুঝে ওঠার অবস্থায় নেই। সে নিজের মধ্যেই যেন যুদ্ধ করে চলেছে, আর সেনাদের দিকে তাকিয়ে বলতে লাগলো। এরি বলল, আমার দিকে যে অস্ত্র তুলবে তাকে আমি শেষ করে দিব, এই রাজ্যকে আমি ধ্বংস করে দিব। তখন কিং মার্কেল তার সেনাদের নিয়ে উপস্থিত হলো এবং এরিকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো। মার্লিং বলল, আমার রাজ্যে বিনা অনুমতিতে ঢুকে বড় অপরাধ করেছো, এখন আমার রাজ্যকে ধ্বংস করার হুমকি দিচ্ছ? তোমার থেকে আমি মানুষকে ঘ্রাণ পাচ্ছি। একজন তুচ্ছ মানুষ হয়ে আমার রাজ্যকে হুমকি দেওয়ার জন্য তোমাকে পস্তাতে হবে। তুমি এই রাজ্য হতে কোথাও যেতে পারবে না। তোমাকে আমার রাজ্যের গোলাম বানিয়ে রাখবো। আহ, ছেলেটাকে কি দুর্ভাগ্য, আমাদের মতো সেও এখানে এসে গোলাম হয়ে গেল। তাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে। তার নিষ্পাপ চেহারায় আজ অনেক কালির দাগ দেখা যাবে। ঠিক বলছিস, কিন্তু কি আর করার, আমরা তো কিছুই করতে পারবো না। আমরা এই ক্রিয়েচারদের কাছে কিছুই নই। আমাদের মুখ বুঝে তাদের জুলুম সহ্য করে নিতে হবে।
আমার তা মনে হচ্ছে না বন্ধু। আমার মনে হচ্ছে এই ছেলের দ্বারাই আমাদের মুক্তি হবে। তোরা দোয়া কর সৃষ্টিকর্তার কাছে এই ছেলে যেন আমাদের উছিলা হয়। এরই ওইসব ব্যক্তিদের কথা দূর হতে স্পষ্ট শুনতে পেয়েছে, কিন্তু কি করে তা সে জানে না। তবে এই নিষ্ঠুরতম কাজের জন্য এই কিংকে সে কখনো ক্ষমা করবে না। এরই বলল, তুই মানুষকে তুচ্ছ ভাবিস তাই না? আজ তোর এই রাজ্য আমার হাতেই শেষ হবে। এই আটকাতে কেউ আটকাতে পারবে না। কিং মার্লিং এরিকে আর কোনো কথা বলতে না দিয়ে একটা সাদা স্টিক ছুঁড়ে মারল, যার সামনে তীক্ষ্ণ ধারালো ছোঁচ লড়ছে। চারপাশের ব্যক্তিরা দেখতে পাচ্ছে ধারালো ছোঁচের স্টিক খুব দ্রুত এরির দিকে যাচ্ছে। তারা সবাই ভেবে নিয়েছে আজ এরি এখানেই মারা যাবে, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে গোল্ডেন স্টিক দ্বারা সোল স্টিককে থামিয়ে দিল। মার্লিং অবাক হয়ে গেল, কি করে সে সোল স্টিককে থামিয়ে দিল। কোনো শক্তিশালী সোল পাওয়ার না হলে সোল স্টিক কেউ থামাতে পারত না। মার্লিং তার ডিভাইন সোল পাওয়ার অ্যাক্টিভেট করে হাত আমার দিকে লক্ষ্য ভেদ করলো। আমার সঙ্গে তার হাতের 5 আঙুলের সাদা বিজলি হয়ে আমার দিকে আসতে লাগলো। আমিও সামনে হাত বাড়িয়ে ডিভাইন সোল টেকনিক ব্যবহার করলাম। তাতে আমার হাতে হাতে গোল্ডেন কালারের বিজলি বের হয়ে সাদা বিজলির সাথে সংঘর্ষ করলো, আর তাতে চারপাশে যেন এক বিরাট ভূমিকম্প হয়ে গেল। সম্পূর্ণ সোল কিংডম থরথর করে কেঁপে উঠল। মার্লিং হয়ে গেল এখন এমন গোল্ডেন সোল পাওয়ার সে কখনো দেখেনি। তবে তার দিকে যে আঘাত করে সে কাউকে ছাড়ে না। তাই সে দুহাত সামনে দিয়ে আবারও ডিভাইন সোল টেকনিক ব্যবহার করলো, আর তার দুহাতে বিজলি বের হয়ে আমার দিকে আসতে লাগলো। এরি মার্লিং এর দৃষ্টতা দেখে আরো রেগে গেল, আর তাতে সে রেগে বিরাট আকার ধারণ করলো। সোল কিংডমের সেনারা যেন তার পিছে পিঁপড়ের মতো মনে হচ্ছে। মার্লিং এর আদেশে সম্পূর্ণ সেরা এরির দিকে সোল ওপেনার ছুড়ে মারল। এতে এরি রেগে জুড়ে পা দিয়ে জমিতে বাড়ি দিল, আর সম্পূর্ণ সোল কিংডম কেঁপে উঠল। এরি শরীর হতে গোল্ডেন বিজলি বের হয়ে সব ওপেনিয়ানকে ধ্বংস করে দিল। মার্লিং এর ছুড়া বিজলি তার শরীরে লাগবার আগেই নিমেষে হাওয়ায় মিশে গেল মনে হচ্ছে। মার্লিং এইসব দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। তার অত্যাচারিত প্রজাদের মুখে হাসি ফুটে উঠল। মার্লিং তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে শুরু করলো। মার্লিং বলল, আমাকে ক্ষমা করে দিন। আমি অহংকারে বশীভূত হয়ে এমন ধৃষ্টতা করে ফেলেছি। আমি আপনাকে চিনতে পারিনি। আপনি সোল সোর্স পাওয়ার অধিকারী। মার্লিং বারবার কান্না করে ক্ষমা চাইল, আর আমার রুদ্র রূপ দেখে সবাই ভয়ে রইল। আমি মার্লিং এর অনুতপ্ত হওয়া দেখে স্বাভাবিক হলাম। এরি বলল, আপনার এটা করা অর্থ বুঝতে পারলাম না। সোল স্টোন পাওয়ার কি? মার্লিং বলল, আপনি অবশ্যই মাস্টার গড বুক উদ্ধারের জন্য এখানে এসেছেন। এরি বলল, আপনি ঠিকই বলছেন। আর এর সাথে কি সম্পর্ক? মার্লিং বলল, সম্পর্ক রয়েছে। আমি ব্যতীত এখানে যা কিছু দেখছেন সব মায়াজাল। এই জায়গাটা মায়াজাল, রাজ্যের অংশ বিশেষ। আর আপনার দ্বিতীয় পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। এরি বলল, আমি পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হয়েছি, আর আপনি এই বিষয়ে কি করে জানলেন, সব বলেন। মার্লিং বলল, আমাকে আপনার অহংকারের পরীক্ষা নিতে বলা হয়েছে। আমি এখানে আপনার সোল পাওয়ারকে রক্ষা করছিলাম। আপনি নিজের অহংকারকে পরাজিত করে আমাকে ক্ষমা করেছেন, তাই আপনি এই দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরি বলল, আপনাকে এই কাজে কে নিয়োজিত করেছিল? মার্লিং বলল, আমাকে স্বপ্নে এক ব্যক্তি এই কাজের জন্য নিয়োজিত করেছিল। আর এই জায়গা দেখতে পাচ্ছেন, এটা সোল কিংডমের অনুরূপ, কিন্তু সোল কিংডম নয়। আমার কাজ শেষ, এখন আপনার পুরস্কার গ্রহণ করুন। এরি বলল, কি পুরস্কার? মার্লিং বলল, আপনার সোল সোর্স পাওয়ার গেট ওপেন হয়ে গেছে, তাই গেটের একজন রক্ষক প্রয়োজন, যা আপনার সোল পাওয়ার গেটের প্রতীক হবে। তারপর সে একটি সোল স্টিক আমার হাতে দিল এবং বলতে শুরু করলো। মার্লিং বলল, এই স্টিককে ধরতে পারবে যে আপনার সোল গেটের রক্ষক হবে, যে সে ব্যতীত এই স্টিক কেউ ব্যবহার করতে পারবে না। এরি বলল, আমি তাকে কিভাবে খুঁজে বের করব? মার্লিং বলল, তাকে আপনার খুঁজে বের করতে হবে না। আপনি যখন তার কাছাকাছি হবেন, তখন এই স্টিক তার মালিকের দিকে যেতে চাইবে। এই স্টিক আপনার অনুমতি ব্যতীত তার কাছে যেতে পারবে না। আপনার সোল সোর্স পাওয়ার গেট খুলে যাওয়ায় আপনার সেন্ট পাওয়ার শরীর প্রবেশ করার পর পেয়ে যাবেন। সোল কিংডমে আপনাকে স্বাগতম, আর সাথে রক্ষককে স্বাগতম জানাবেন। আমাদের আবার দেখা হবে।
আসল সোল কিংডমে। আপনার পরিচয়কে শীঘ্রই খুঁজে বের করুন। এই কথা বলে মার্লিন হাওয়ায় মিশে গেল। সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ পরিবর্তন হতে শুরু করলো। কিছুটা দূরে আফ্রিদিকে দেখা যাচ্ছে, তার শরীরটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে শরীরের ভিতরে চোখের পলকে প্রবেশ করলাম। প্রথমে শরীর হতে সোল আলাদা করতে সোল ডিভাইন স্পেল পড়তে হয়েছিল, কিন্তু এখন আমার সম্পূর্ণ সোল সোর্স পাওয়ার গেট খুলে যাওয়ায় আমার চিন্তার সাথে সাথে তা হয়ে গেল। আর আমি শরীরে প্রবেশ করে গেলাম। আফ্রিদি হঠাৎ ফিল করলো যে আমি এরির শরীরে প্রাণ ফিরে পেয়েছে। তাই সে দুষ্টুমি করে আরো শক্ত করে এরিকে জড়িয়ে ধরে। এরি বলল, আফ্রিদি, এত শক্ত করে কেউ বলেছে জড়িয়ে ধরতে? আমি ছিলাম না বলে আমার শরীরটাকে এইভাবে জড়িয়ে ধরবে? আফ্রিদি এখনো জড়িয়ে ধরে আছে। সে হঠাৎ এরির দুগালে চুমু দিল। এরি বলল, এটা কি হলো? ছাড়ো, এখন সামনে এগোতে হবে। আফ্রিদি বলল, আমি তো আপনাকে ভালোবাসা দিয়েছি, আপনি তো এখানেও ভালোবাসা দেননি। আফ্রিদি বলল, আমি তো তোমাকে ভালোবাসা দিয়েছি, আপনি তো এখনো ভালোবাসা দেননি। সেই কখন থেকে আপনার সাথে পথ চলছি, এখনো পর্যন্ত একটু ভালোবেসেছেন? এখন আমাকে ভালোবাসা দেন, তারপর আপনাকে ছাড়বো। এরি আর কোনো কিছু না ভেবে আফ্রিদি দুগালে ভালোবাসার ছোঁয়া দিল। এরি জানে আফ্রিদি তার অধিকার না নিয়ে ছাড়বে না। এরি বলল, কি হলো, এখন ছাড়ো, এখন তো তোমাকে ভালোবাসা দিয়েছি। আফ্রিদি বলল, ওটা তো আমি দিয়েছি, তাই আপনি ফিরিয়ে দিয়েছেন, আমাকে এখানে দেন না, হলে ছাড়বো না। আফ্রিদি ঠোঁটের দিকে ইশারা করে ভালোবাসা দেখানোর জন্য বলল। আমি আফ্রিদির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে আমার চোখে চাউনি দেখে আরও মায়া ভরা চোখে আমার দিকে তাকালো আর ধীরে ধীরে তার বাঁধন হৃদ মুক্ত করে দিল। কিন্তু আমি তো আফ্রিদির চোখের প্রেমের শব্দে দেখতে পাচ্ছি। তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে ঠোঁটের দিকে চেয়ে নিজের ভালোবাসা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দিলাম। তার দিকে তাকিয়ে দেখি সে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এরি বলল, তোমার লজ্জা মুখখানা তো দেখতে আরও সুন্দর লাগে। আফ্রিদি লজ্জায় কাতর হয়ে বলল, আপনি কি আমাকে আরও লজ্জা দিয়ে মেরে ফেলতে চান? এরি বলল, এটা আমি কখন বললাম? তোমাকে আমি ভালোবেসে নিজের ভিতরে রাখতে চাই। এখন চলো সামনে এগোতে যাই। আফ্রিদি বলল, সেখানে কি হয়েছে সেটা বলেন। তারপরে এরি আফ্রিদিকে সোল কিংডমের ঘটা সম্পূর্ণ কাহিনী বলল। আফ্রিদি বলল, তো সোল স্টিক কার হবে? আর আপনার সোল সোর্স পাওয়ার গেটকে রক্ষা কে হবে? এরি বলল, সেটা তো আমি জানি না, বলেছে এই স্টিক তার রক্ষক, সে নিজেই চিনে নিবে। তুমি কি তা ধরে দেখবে? এরি সোল স্টিককে মনে করতেই তার হাতে চলে আসলো আর সে এটা আফ্রিদিকে ধরতে দিল, কিন্তু সোল স্টিকের ভার সে নিতে পারলো না। পাড়ায় হাত ধোতে পড়ে গেল। আফ্রিদি বলল, এই স্টিক শুধু আপনি ও আপনার রক্ষক নিতে পারবে, এটা আমি নিতে পারবো না। এরি বলল, তুমি তো একজনের ভাগ্যের রক্ষক, কিন্তু কার ভাগ্য রক্ষা করে কে জানো? আফ্রিদি বলল, সে সেন্টে বলা কথা অনুযায়ী আপনি যখন মাস্টারের গড বুক পাবেন তখনই আপনি আমার মাস্টারকে খুঁজে পাবো। এরি বলল, ওহ, এখন আমাদের কোথাও যেতে হবে। আফ্রিদি বলল, আপনার প্রথম পরীক্ষা ছিল লোভ ও মায়া, আর সেটা আপনি উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় ছিল অহংকার ও শক্তি, তাতেও উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষা হবে জ্ঞানের। আপনাকে উইটস গেটের অতিক্রম করতে হবে, আর যার জন্য আপনাকে 7 জ্ঞানীর সম্মুখীন হতে হবে। আর সেখানে কিভাবে পরীক্ষা নেবে সেটা আমি জানি না। এরি বলল, 7 জ্ঞানী কারা? আফ্রিদি বলল, সৃষ্টি শুরু হতেই 7 জ্ঞানীদের দ্বারা জ্ঞানকে ছাড়িয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা এই সৃষ্টির মধ্যে। কিন্তু আপনার জন্য এই পরীক্ষা কেন রয়েছে আমি বুঝতে পারছি না। এরি বলল, এমন না বোঝার কি আছে এটাই? আফ্রিদি বলল, সৃষ্টির মধ্যে উইটস পাওয়ার সবার ওপরে, আর এই পাওয়ারের মধ্যে থাকে তাকে কেউ সহজে হারাতে পারে না। কিন্তু এই পর্যন্ত সৃষ্টির মধ্যে উইটস পাওয়ারের পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু আপনার নেওয়া হচ্ছে। এটাই আমার কাছে অদ্ভুত লাগছে। যার কাছে সৃষ্টির পাওয়ার সোর্স থাকে সেই এই পরীক্ষার জন্য উপযুক্ত, কিন্তু আমি কখনো আপনার মধ্যে এমন পাওয়ার ফিল করিনি। আপনাকে আমার শক্তিশালী মনে হলেও এই পরীক্ষা দেওয়ার মতো শক্তিশালী মনে হচ্ছে না। এরই মনে মনে ভাবছে, তাহলে সৃষ্টির একমাত্র পাওয়ার সোর্স সানশাইন লাইটিং পাওয়ার আমার কাছে রয়েছে, কিন্তু কেন রয়েছে তা আমি জানি না। তাছাড়া আমার করা এগ্রিমেন্ট অনুযায়ী এই পাওয়ার আমি পেয়েছি, তবে কেনই বা আমার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে তা জানি না। তবে এর পিছনে অবশ্যই কোনো বড় কারণ রয়েছে, তা মাস্টার গড বুক পেলেই জানতে পারবো। এরই মুচকি হাসি দিয়ে বলল, তুমি জানো সৃষ্টির পাওয়ার সোর্স কি? আফ্রিদি বলল,
সৃষ্টির পাওয়ার সোর্স পরবর্তী সময়ে একটি অংশ ছিল, কিন্তু কোনো একটি কারণে তা দ্বিখণ্ডিত হয়ে যায়। একটি অংশকে সানশাইন লাইটিং পাওয়ার বলা হয়, কিন্তু দ্বিতীয়টি কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। বলা হয়ে থাকে দ্বিতীয় অংশটি সৃষ্টিকে কারো শক্তির হলে রক্ষা করতে নতুন জন্ম লাভ করেছে মানব হয়ে। এইসব কিছুই একটা কল্পকাহিনী, আপনি আবার সিরিয়াসভাবে নেবেন না। এরি বলল, না এখন বলো, সাতজ্ঞানী কোথায় পাবো? কতক্ষণ ধরে হেঁটে চলেছি। আফ্রিদির সামনে একটি সাদা উজ্জ্বল গেট দেখতে পেল এবং এরির বাজুকে জড়িয়ে ধরে সেদিকে নিয়ে যেতে লাগলো। আফ্রিদি বলল, আমি জানি না আপনার সাথে আবার দেখা হবে কি না, তবে আপনার সাথে এই পথ চলা আমার বাকিটা জীবনের জন্য যথেষ্ট। আমি যার ভাগ্যের রক্ষক হই না কেন, আমার ভালোবাসা আমার হৃদয়ে বহন করব। আপনার সাথে এই অল্প পথ চলার মাঝে খুব বেশি ভালোবেসে ফেলেছি। এই কথা বলেই এরিকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। এরিও তাকে জড়িয়ে ধরল। সে বুঝতে পেরেছে সামনে থাকা গেট দিয়ে তার পরীক্ষা শুরু হতে চলেছে। এরি বলল, আমিও তোমাকে ভালোবাসি। আমাদের দায়িত্ব আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভালোবাসা অবশ্যই আমাদেরকে কাছে নিয়ে আসবে। তোমাকে অপেক্ষা করতে হবে আমার জন্য, আমি তোমাকে নিতে আসব। এরি এই কথা বলে আফ্রিকার দিক ছেড়ে পিছনে না তাকিয়ে গেটের ভিতর প্রবেশ করলো। তীব্র আলোর জন্য চোখ খুলতে পারছে না, কিন্তু সেন্ট ও সোল পাওয়ার থাকায় চোখ বন্ধ অবস্থায় সামনে এগিয়ে যাচ্ছে। তখনই একজনের কণ্ঠ শুনতে পাওয়া গেল। সে বলতে লাগলো, জ্ঞান চর্ম চক্ষু হতে উত্তম। জ্ঞান দ্বারা সব কিছুকে দেখা যায়। জ্ঞান চক্ষুকে জাগ্রত করেছে, পেরেছে। সে কখনো অন্ধের মতো চলে না। অন্ধত্ব তো তার যে নিজেকে চিনতে পারিনি। হ্যাঁ, তুমি কেন এভাবে অন্ধের মতো হাঁটছ? নিজেকে জ্ঞানের চেষ্টা করো, নিজের অস্তিত্বকে স্বীকার করো। তোমার আমিত্ব আসলে কে? কে বা তুমি আজ এখানে, সেটা তোমার জানতে ইচ্ছে করছে না? এরি বলল, কে আপনি? আমি এই তীব্র আলো সহ্য করতে পারছি না, তাই চোখ বন্ধ করে নিয়েছি। আমি নিজেকে জানতে চাই, আমি কেন এখানে আসলাম, আর কেনই বা আমি এমন হলাম, সব জানতে চাই। আমি কে সে পরে জানতে পারবে। তুমি যদি নিজেকে জানতে চাও তাহলে আমার 3টি প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি তোমার ভেতরের ঢেউ ওঠা প্রশ্নের উত্তর দিব। এরই কিছুক্ষণ মনে নিজেকে নিয়ে ভাবলো, আবার এত শক্তি কি করে পেলাম এখনও জানতে পারিনি। না, পেরেছি। আমার এমন জন্মের উদ্দেশ্য, নিজেকে সবসময় সৃষ্টিকে রক্ষা করার কাজেই নিয়োজিত রেখেছি। আজ যে করেই হোক আমাকে সব প্রশ্নের উত্তর জানতে হবে। এরি বলল, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তাহলে বলো। আমি আছি সবার মাঝে, সৃষ্টির শুরুতেই ছিলাম, সৃষ্টির শেষেও থাকব। না আমার বিনাশ আছে, না আমার শেষ আছে। আমাকে কেউ না পায় ছুতে, তবুও আশা বেঁধে রাখে আমার অপেক্ষায়। আমাকে না পারে কেউ অতিক্রম করতে, আমাকে দেখার নতুন স্বপ্ন বুনে। আমি বিনাশের মাঝে আছি, আবার গড়ার মাঝেও আছি। আমি আসলে কে? এরই অচেনা ব্যক্তির মুখে এমন কথা শুনে খুবই চিন্তায় পড়ে গেল। এমন কি আছে যার বিনাশ নেই, আবার সে গড়ার মাঝেও থাকে? কিছুই বুঝতে পারছি না। সৃষ্টি শুরু হতে সে আছে, সৃষ্টির শেষেও সে থাকবে। এখানে যদি আমি সৃষ্টিকর্তাকে ধরি তা কখনোই হবে না। সময়ে সে বিনাশ নেই, তবে তার জন্য কেউ অপেক্ষা করে না। কিছুক্ষণ ভেবে তার মাথায় উত্তর একটি পেল। এরই বলল, তার উত্তর হবে ভবিষ্যৎ, কারণ ভবিষ্যৎ সৃষ্টির শুরুতেই ছিল আর তা শেষেও থাকবে। ভবিষ্যৎ ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না, তাই ভবিষ্যতের অপেক্ষায় সবাই স্বপ্ন বুনে। সে বিনাশ ও গড়ার মাঝে বিরাজ করে, তাকে কেউ অতিক্রম করাতে পারেনি, আর না কখনো পারবে। আমার উত্তর শুনে তোমার উত্তর শুনে আমি খুশি হলাম। তোমার উত্তর সঠিক হয়েছে। এখন আমাকে বলো, এমন কি জিনিস রয়েছে যার কোনো দৃষ্টিশক্তি নেই, যে নিজে হতে চলাফেরা করতে পারে না, যে কথা বলতে পারে না, শুধু শুনতে পারে না, কিন্তু সদা সর্বদা সত্য বলে? এরই তো আরও বেশি ভাবনায় দেখতে পারে না, আবার কথাও বলতে পারে না, আবার চলাফেরাও করতে পারে না, তাহলে বেঁচে থাকে কি করে? আবার শেষে বলেছে সে সত্য বলে। প্রথমে তিনি বলেছেন কথা বলতে পারে না, আবার শেষে বলছে সর্বদা সত্য কথা বলে। এর মানে কি নিজেই তো বুঝতে পারছি না। এরই চিন্তার জগতে পানির পিপাসায় ভেঙে গেল। তখনই তার মাথায় একটি প্রশ্নের উত্তর চলে আসলো। এরই বলল, এর উত্তর হবে প্রতিবিম্ব, কারণ প্রতিবিম্বই একমাত্র চোখ থেকেই অন্ধ। সে কথা বলতে পারে না, নিজ হতে চলতে পারে না, কিন্তু এই প্রতিবিম্বই আমাদের আসল সত্য প্রকাশ করে। তোমার উত্তর সঠিক হয়েছে। আমার শেষ প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করবে তোমার ভবিষ্যৎ কী হবে। তাহলে এখন বলো, আমি যত বেশি নিজেকে বাড়াতেই চাই, তত বেশি নিজেকে কমাতে থাকি। আমার মাঝে সবাই অন্ধ, না পারে নিজেকে দেখতে, না পারে কাউকে দেখতে।
আমি ভয়কে করেছি নিজের অস্ত্র। আমি সর্বদা সবার মাঝে আছি, সবাই আমাকে দেখতে পায়। আমি কে? এরই তো এখন মহাচিন্তায় পড়ে গেছে। এই প্রশ্নের উত্তরের উপায় সে বুঝতে পারছে না। এমন কি আছে যা নিজেকে বাড়াতে গেলে সে নিজেই কমে যায়? সবাই তাকে দেখতে পায়, কিন্তু তার মাঝে কেউ কাউকে দেখতে পারে না। তার অস্ত্র হলো ভয়। হঠাৎ করে তার মাথায় একটি উত্তর চলে আসলো, আর সে মুচকি হাসি দিয়ে উত্তর দিল। এরি বলল, এটার উত্তর হবে কালো অন্ধকার। কালো, কারণ কালো অন্ধকার যখন নিজেকে বাড়াতে চায়, তখন আলো এসে তাকে ছোট করে দেয়। অন্ধকারের মাঝে আলো ব্যতীত কেউ কাউকে দেখতে পারে না। সৃষ্টির জীবনে ভয়কে অস্ত্র বানিয়ে কালো অন্ধকার রাজ করে সবার মাঝে। এই অন্ধকারকে আলোর মধ্যে থাকা অবস্থায় দেখা যায়। তোমার সব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এখন বলো, তুমি কি জানতে চাও? এরি বলল, আমার এত শক্তি হবার কারণ কি? কেনই বা আমি সানশাইন লাইটিং পাওয়ারের উত্তরাধিকারী হলাম? তুমি একমাত্র ব্যক্তি যে সুপ্রিম কোর নিয়ে জন্ম নিয়েছ। সুপ্রিম কোর হলো সানশাইন লাইটিং পাওয়ার এর দ্বিতীয় অংশ, তাই এর প্রথম অংশের মালিক তুমি এমনিতেই হয়ে গেছো। তোমাকে সৃষ্টিকর্তা অন্ধকারকে নিয়ন্ত্রণে রাখার জন্য তৈরি করেছেন। তোমার ভিতরে সুপ্রিম কোর রয়েছে, যা এখন সুপ্ত অবস্থায় রয়েছে। এরি বলল, আমি এখানে আসার পরে রক্ষক সম্পর্কে জানতে পারলাম। এই রক্ষক ব্যাপারটা কি? তোমার শক্তির 6টি গেট রয়েছে। ইতিমধ্যে 2টি গেট খুলে গিয়েছে, আর 4টি গেট এখনো বাকি রয়েছে। মনস্টার গড বুক গেলেই বাকি 4টি গেট খুলে যাবে এবং তোমার সম্পূর্ণ শক্তি পেয়ে যাবে। এরি বলল, আমার 6টি রক্ষক কে কে হবে, আর সেই গেটের নাম কি? তোমার 6জন সঙ্গীর কাছে নিযুক্ত রয়েছে। গেট অফ সোল পাওয়ার এর রক্ষক তোমার সঙ্গী সামিরা। গেট অফ ডেস্টিনি এর রক্ষক আফ্রিদি। গেট অফ নেচার অফ রক্ষকের এনা। গেট অফ পাওয়ার সোর্স এর রক্ষক আরোহী। গেট অফ স্টেট এর রক্ষক আরুষি। আর পরিশেষে গেট অফ উইন্ডসরের রক্ষক এথিনা। এরি বলল, আপনি কি জানেন সাতজ্ঞানী আমার কি পরীক্ষা নিতে পারে? তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আর তোমার জ্ঞানও বিকাশিত হয়ে গেটের তীব্র আলোর মাঝে চোখ খুলে দেখতে পাচ্ছ। এরি বলল, কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি তোমার ভেতরে অবস্থান করছি। তুমি সাতজ্ঞানের অংশকে ধারণ করে আছো। তুমি যাকে জ্ঞান স্রোত হিসাবে জানো, সেই জ্ঞান স্রোতই এই সাতজ্ঞান নামে পরিচিত। আমি শুধু এক কণ্ঠস্বর, আর আজ তোমার কণ্ঠস্বর হবে। সামনে যে সাদা গাছটা দেখতে পাচ্ছ, তার ভিতরে প্রবেশ করো। এটার ভিতরেই তুমি মাস্টার গড বুক যেখানে রয়েছে সেখানে পৌঁছে যাবে। সেখানে তোমার গেট অফ ডেস্টিনি রয়েছে। আমার পরিচয় তো জানা হয়ে গেল, আর শক্তিও পাওয়া হয়ে গেল। এখন বাকি রয়েছে গেট অফ ডেস্টিনি। আমার জীবনে নতুন পথ শুরু হতে চলেছে, যা কখনো শেষ হবার নয়। গোল্ডেন স্টিককে মনে করতেই আমার হাতে চলে আসলো, আর চোখ বন্ধ করে জমিনে আঘাত করতেই সম্পূর্ণ জায়গা নড়তে শুরু করলো, আর সামনের গেট ধ্বংস হয়ে তীব্র আলো আসা বন্ধ হয়ে গেল। আমি দেখতে পেলাম গেটের ওপাশে এখনো আফ্রিদি দাঁড়িয়ে আছে। আমি ডিভাইড পাওয়ার দিয়ে আফ্রিদিকে উড়িয়ে আমার কাছে নিয়ে আসলাম। এরি বলল, তোমার ডেস্টিনি আমি, আর আমার ডেস্টিনি তোমার রক্ষা করতে হবে। তুমি তৈরি আছো তো? এই কঠিন পথে আমার সাথে অন্তর্কাল হতে চলতে আফ্রিদি কিছু না বলে জড়িয়ে পড়তে শুরু করলো। তোমার সাথে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তোমাকে ছাড়া আমি কখনো একা থাকতে পারবো না। আমার ডেস্টিনি যখন তুমি, আর তোমার ডেস্টিনি রক্ষা করতে এই কঠিন পথে হাঁটতে রাজি আছি। আফ্রিদি এরির হাত ধরলো, আর সামনের দিকে এগিয়ে গিয়ে সাদা গাছটার ভিতরে প্রবেশ করলো। ওয়েটিং ফর নেক্সট পার্ট। এরপরই বাস্তব বলতে কিছু নেই। অ্যাঞ্জেল কিংডম। ট্রেনিং গ্রাউন্ডে জেন্স ট্রেনিং করাচ্ছেন সেনাদের। কালো ধোঁয়ার বিরুদ্ধে কি করে যুদ্ধ করতে হবে তা বিভিন্ন কৌশল শেখাচ্ছে। একজন সেনা তার দিকে ব্লেড ছুঁড়ে মারল, আর জেন্স সেটা চোখের পলকে এড়িয়ে গেল। সেনাদের কৌশলের সাথে চৌকস হতে বলছে। সেনারা জেন্সদের আদেশ পেয়ে নতুন উদ্যমে ট্রেনিং করে যাচ্ছে। এমন সময় এক প্রহরী এসে বলতে লাগলো। প্রহরী বলল, প্রিন্স কিং আপনাকে ডেকেছেন রাজা সাহেব। জেন্স বলল, ওকে, আমি আসছি। প্রহরী চলে যেতেই জেন্স রাজসভায় উপস্থিত হয়। রাজসভায় দেখতে পেল যারা আবির ও ক্লেরাকে, যারা ডেভিল কিংডমের কুইনের মতোই লাগছে। সম্পূর্ণ কালো পোশাক এবং মাথায় তাজ ও কালো। আজ যারাকে দেখে মনে হচ্ছে সে সত্যিকারের ডার্ক লর্ড। আবির বলল, ভাইয়া এইভাবে আমার বউর দিকে তাকিও না, নজর লেগে যাবে। তোমার বোন কিন্তু এখন আমার বউ।
জেন্স বলল, তোর খবর আছে? আমি আমার বোনকে দেখলে তোর হিংসা হয়? কিং বলল, এই তোমরা কি ফিসফিস করছো? জেন্স বলল, কিছু না কিং, বলেন কি জন্য ডেকেছেন? কিং বলল, আমাদের রাজ্যে ডেভিল কিংডমের কুইন এসেছে। তিনি জানতে চাইছেন এখানে মাস্টার কোথায়। সে বলেছে তুমি জানো সে মাস্টার কোথায় আছে। জেন্স বলল, কিং আপনি ওকে চিনতে পারছেন না? এটা আমার ছোট বোন যারা। সে এখানে ভাইয়ার খোঁজ করছে, আর ভাইয়াকে সবাই মাস্টার বলেই ডাকে। কিং জেন্সের মুখে এই কথা শোনা মাত্রই সভা শেষ ঘোষণা করা দিলেন। অ্যাঞ্জেল কুইন সিংহাসন থেকে নেমে এসে যারাকে জড়িয়ে ধরলেন। কুইন বলল, কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে। যারা বলল, জি মামনি ভালো আছি। বাবাই বলল, যারা তাহলে ডেভিল কিংডমের কুইন হয়ে গিয়েছে, কিন্তু সে অ্যাঞ্জেল হয়ে ডেভিল কিংডমের কুইন হলো কি করে? আবির বলল, ডেভিল জীবন জ্যোতি নিয়ে জন্ম হওয়ায় তার মধ্যে ডেভিলের শক্তি এসে পড়ে, সেজন্য এখন ডেভিল কিংডমের কুইন। বাবাই বলল, তুমি কে? যারা বলল, বাবাই, ও তোমাদের জামাই। এই কথা শুনে কেউ আশ্চর্য না হলো ক্লারা আশ্চর্য হয়েছে। এতদিন কিংডমে একসাথে রয়েছে, তবে কুইন ও আবিরের কি সম্পর্ক সে জানতে পারেনি। আর আবিরও আমাকে কিছু বলেনি। ক্লারা আবিরকে চিমটি কেটে ফিসফিস করে বলল। ক্লারা বলল, তুমি আমাকে এই বন্ধুত্বের পরিচয় দিলে? তুমি কুইনের হাজবেন্ড, এটা আমাকে বললে না? আবির বলল, তোমাকে যদি এটা বলতাম তাহলে কি আমাদের বন্ধুত্ব হতো না? কুইনের সাথে যেভাবে আচরণ করো আর ফর্মালিটি দেখাও সেটাও আমার সাথে করতে। এইসব নিয়ে তোমাকে পরে বলবো, চুপ থাকো এখন। যারা বলল, ভাইয়াকে দেখতে পাচ্ছি না, সে কোথায় আছে? জেন্স বলল, কেন, কি হয়েছে? ভাইয়া এখন রাজ্যের বাইরে আছে। যারা বলল, আমাদের রাজ্যে কালো ধোয়ার সৈন্যরা হামলা করছে, কিন্তু তাদের একবার প্রতিহত করতে পেরেছি, কিন্তু পরবর্তীতে বড় কোনো বিপদ আসার আগে আমাদের প্রস্তুত থাকা ভালো। তাই আমি এখানে এই বিষয়ে ভাইয়ার সাথে কথা বলতে এসেছি। বাবাই বলল, এই একই সমস্যা আমাদের রাজ্যেও ঘটেছে, এরই এই সমস্যার সমাধান আনতে গেছে, খুব শীঘ্রই চলে আসবে। হঠাৎ করে রাইসা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো। রাইসা বলল, সামিরা কি জানি করছে, তার শরীর হতে তীব্র আলো বের হচ্ছে, সে যন্ত্রণায় চিৎকার করছে। আমি কিছু বুঝতে না পেরে তোমাদের জানাতে আসলাম। কুইন আর কিছু না বলে সবাইকে টেলিপোর্ট করে সামিরা রুমে নিয়ে আসলো। এনা, আরোহী আর আরুষি সামিরাকে ধরে আছে, তারাও যন্ত্রণা ভোগ করছে, কিন্তু সামিরার শরীর হতে তীব্র আলো শেষ হচ্ছে না। তখনই যারা কি জানি দেখতে পেয়ে সবাইকে বলতে লাগলো। যারা বলল, সামিরাকে ছেড়ে দাও, তার কিছু হয়নি, সে নতুন শক্তি পেয়েছে। যারার কথা শুনে আরোহী আর আরশি এনাকে ছেড়ে দিল। এনা বলল, সামিরা কি ধরনের শক্তি পেল যে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তা সহ্য করতে? যারা বলল, সে একজনের কিপার হয়েছে, তবে তার শক্তির একটি অংশের। তার নতুন শক্তি দেখে মনে হচ্ছে সে গেট অফ সোল কিপার হয়েছে। রাইসা বলল, এই কিপারটা আসলে কি? যারা বলল, যখন কারো শক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তাকে গড বা লর্ড উপাধি দেওয়া হয়, কিন্তু এই শক্তি যখন অন্তত সীমানায় প্রবেশ করে তখন তাকে শক্তির জন্য একজন কিপার প্রয়োজন হয়। এই কিপার তার শক্তির অংশ হবে। সেই কিপার তার শক্তিকে ব্যবহারও সেই অন্তত গেইটে যেন শয়তান শক্তি প্রবেশ করতে না পারে সেই কাজে নিয়োজিত থাকা। আরোহী বলল, কিপারের আসল কাজ কি? যারা বলল, তার মাস্টার মানে যার শক্তি সে পেয়েছে তার খুলে যাওয়া অন্তত শক্তির গেটে রক্ষা করা। সবাই লক্ষ্য করে যে সামিরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, আর তার হাতে গেট অফ সোল কিপারের চিহ্ন দেখা যাচ্ছে। চিহ্নে তার মাস্টারের চেহারা দেখা যাচ্ছে। বাবাই বলল, এই চিহ্নে এরিকে দেখা যাচ্ছে কেন? যারা বলল, সামিরা ভাইয়ার গেট অফ সোল কিপার, তাই সামিরার মাস্টারের চেহারা এই চিহ্নে দেখা যাচ্ছে। বাবাই বলল, তার মানে এরি সোল পাওয়ার গেট খুলে ফেলেছে, আর তার শক্তি সামিরার শরীরে বয়ে চলছে। যারা বলল, ঠিকই বলেছেন বাবাই, তা আমার মনে হয় মাস্টার অফ সকল শক্তিকে জাগ্রত করেছে। কোনো বড় বিপদ আসার আগে তিনি তৈরি হয়ে নিচ্ছেন। আরোহী বলল, কি বিপদ আসতে চলছে আমরা কি করে বুঝবো? আমাদের তো তৈরি হতে হবে। মাস্টার তো সে বিষয়ে কিছু বলে যায়নি, শুধু জেন্স ও রাইসাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গেছে। যারা বলল, তোমরা হয়তো ভুলে যাচ্ছ, মাস্টারের শক্তির ভিন্ন ভিন্ন অংশ তোমাদের মধ্যে রয়েছে। মাস্টার নিজেকে যত শক্তিশালী করে তুলবে, তোমরা তার শক্তির অংশ বহন করার তত শক্তিশালী হয়ে উঠবে। মাস্টার তোমাদের না বলে গেলেও নিজেকে তৈরি রাখতে হবে তার পাশে বিপদের সময় দাঁড়ানোর জন্য। সামিরা তখন স্বাভাবিক হয়ে তাদের কথা শুনে বলল। সামিরা বলল, মাস্টার এখন মনস্টার গডবুকের কাছাকাছি এসে পড়েছে। আমি তার সোল পাওয়ার অনুভব করতে পারছি। তিনি আমাকে তার ওয়েপেন দিয়েছেন। এই কথা বলে সামনে হাত বাড়াতেই সোল স্টিক চলে আসলো। সোল স্টিক হাতে তীব্র আলো বের হতে লাগলো। সামিরা তীব্র আলোকে নিজের ভিতর
অ্যাবজর্ব করে নিল। সামিরা বলল, মাস্টার, আমাকে কে যুদ্ধের জন্য তৈরি হতে বলছেন? আমাদের 4 জনকে বিশেষ করে তৈরি হতে বলেছেন। গেট অফ উইন্ডম কিপার এখানে আসবেন এবং আমাদের 4 জনকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দেবেন। এনা বলল, গেট অফ উইজডমকে সেটা কে বলেছে? সামিরা বলল, না, সেটা বলেছি, তবে বলেছে তিনি আসলেই আমাদের চিনতে পারবো। কিং বলল, তাহলে সবাই যুদ্ধের জন্য তৈরি হও। এই ইউনিভার্স হতে শয়তানের কালো ছায়াকে মুছে দিব। তারপরে একে একে সবাই রুম ত্যাগ করলো। যারাও তার কিংডমে চলে গেল যুদ্ধের প্রস্তুতি নিতে। জেমস বের হয়ে গেল অ্যাঞ্জেল সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। কিন্তু এনা, আরোহী ও সামিরা একত্রই হয়ে বসে রইল। তারা 4 জনে মেডিটেশনে বসে গেল নিজেদের শক্তিকে বৃদ্ধির জন্য। এইদিকে এরি ও আফ্রোদিতি ভিন্ন এক জায়গায় নিজেকে দেখতে পেল। তারা ছোট বরফখণ্ড দ্বীপে দাঁড়িয়ে আছে, আর পেছনে বয়ে যাচ্ছে লাভার নদী। সময় ভাসমান রয়েছে মানস্টার গডবুক, কিন্তু তার চারিদিকে ঘোরাও হয়ে ঘুমিয়ে রয়েছে স্নেক ড্রাগন মর্গান। তার বিশাল শরীর নিয়ে ঘেরাও হয়ে রয়েছে মনস্টার গড অফ বুক, রক্ষা করছে। আফ্রিদি বলল, এখন এই ড্রাগন পার করে কি করে মাস্টার গডবুক উদ্ধার করবেন? এরি বলল, সেটা এখন ভাবছি। যদি এখন এই ড্রাগন জেগে যায় তাহলে এই বুক নিতে অনেক কষ্ট করতে হবে। আমাদের চুপি চুপি এই বুক উদ্ধার করতে হবে, যেন ড্রাগন জাগ্রত না হয়। আফ্রিদি বলল, সেটা তো বুঝেছি, কিন্তু এই বিশাল শরীর পার হয়ে ভিতরে কি করে প্রবেশ করবেন? এরি বলল, কিভাবে মানে? উড়ে ভিতরে যাব। এরি আফ্রিদির হাত ধরে উঠতে উঠতে শুরু করে, কিন্তু যখন ড্রাগনের শরীর ওপর দিয়ে ভেতরে প্রবেশ করবে তখনই সে উপর হতে পড়ে যায়। আফ্রিদি বলে উঠল, আহ, আমার কোমর ভেঙে গেছে। তোমার বুদ্ধি কোনো কাজ করছে না, দেখছো তো? এখন তোমার কারণে আমার কোমর শেষ। তোমার বউয়ের কোমর ভেঙে গেছে। এরি বলল, এই তুমি চুপ করো। তুমি কি চিল্লিয়ে ড্রাগনকে জাগিয়ে দিবে নাকি? আফ্রিদি বলল, আমি কি করব? আমার ব্যথা করছে। এরি বলল, আচ্ছা, এদিকে আসো, ব্যথা দূর করে দিচ্ছি। এরি যখন আফ্রিদির কোমর জড়িয়ে ধরে ভালোবাসা দিতে যাবে তখনই কারো ফুসফুস আওয়াজ, সে সুন্দর রোমান্টিক মুহূর্তে ভেঙে গেল। তারা সামনে তাকিয়ে দেখে বিশাল স্নেক ড্রাগন মার্গন তাদের দিকে অগ্নি চোখে তাকিয়ে রয়েছে। ড্রাগনের মুখ হতে আগুন ছুঁড়ে মারল তাদের দিকে। এরি তৎক্ষণাৎ প্রোটেকশন স্টিল তৈরি করে ফেললো, যার ফলে আগুনের ঘোলা কিছু করতে পারল না। ড্রাগন বলল, তুই কে, যে এখানে মৃত্যুর জন্য এসেছিস? এরি বলল, আমি কে তা গুরুত্বপূর্ণ নয়, আমি এখানে মনস্টার গডবুক নেওয়ার জন্য এসেছি। ড্রাগন বলল, তোর এই আশা কখনো পূরণ হবে না। যদি তুই আমাকে হারাতে পারিস তাহলে এই মনস্টার গডবুক তোর হয়ে যাবে। এরিকে কোনো কথা না বলতে দিয়ে ড্রাগন লেজ দিয়ে একটা বাড়ি দিল, অনেক দূরে ফেলে দিল। এদিকে আফ্রিদি এরির এই অবস্থা দেখে রেগে অগ্নিরূপ ধারণ করলো, আর তার হাতে দুটো রেড স্টোর চলে আসলো। সে দৌড়ে গিয়ে ড্রাগনকে আঘাত করে। এতে ড্রাগন একটা চিৎকার মেরে আরও বিশাল হয়ে ডানা বের করে দিল। আফ্রিদি আঘাতে ড্রাগনের শরীরে যেন আগুন ধরে গেল এবং সে আরও রেগে আফ্রিদির দিকে আগুনের গোলা ছুঁড়ে লাগলো। আফ্রিদি আগুনের গোলার দিকে 2 সোল লক্ষ্য করে রেড সোলে ছুড়ে দিল। আগুনের গোলা ও রেড ফুলেমের সংঘর্ষে আফ্রিদি দূরে ছিটকে পড়ল। ড্রাগন তাদের সামনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এরি দৌড়ে আফ্রিদির কাছে গেল। এরি বলল, তোমার বেশি কিছু হয়নি তো? আফ্রিদি উঠতে উঠতে বলল, না, বেশি কিছু হয়নি। আগে এটাকে শেষ করি, তারপর তোমার থেকে সব ব্যথার ওষুধ পুষিয়ে নিব। এরিও আফ্রিদিকে মুচকি হাসি উপহার দিল। তারপর দুজনে ড্রাগনের দিকে তাকালো। আফ্রিদি বলল, ড্রাগনটা খুবই শক্তিশালী, তার কাছে স্নেক ও স্কাই পাওয়ার রয়েছে। এত বড় একটা আঘাত করলাম, তার কিছুই হলো না, কিছু বুঝতে পারছি না। এরি বলল, এখন তাকে আঘাত করে দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে হবে। এই বলে ড্রাগন স্টিকের কথা মনে করতেই হাতে চলে আসলো। এরি স্টিক হাতে নিয়ে ড্রাগনের দিকে এগিয়ে গেল এবং গ্রাফিটি দিয়ে উড়ে ড্রাগনের মুখের সামনে দাঁড়ালো। ড্রাগন আগুন ছুঁড়ে মুখ খুলবে, এরি ওই স্টিক দিয়ে মুখ জোরে আঘাত করলো। এরির আঘাতে ড্রাগন দূরে ছিটকে পড়ল। এরি টেলিপথের মাধ্যমে আফ্রিদি বলল, তুমি মাস্টার গডবুক হাতে নাও, আমি ততক্ষণ একে বিজি রাখি। আমার হাতে বুক আসতেই একে মারার উত্তম খুঁজে পাবো। এরির আদেশে আফ্রিদি মাস্টার গডবুকের দিকে এগিয়ে গেল, কিন্তু হাত বাড়াতেই একটা তীব্র শকের কারণে দূরে ছিটকে পড়ল। আর এইদিকে ড্রাগনটি উড়ে এরির দিকে আসতে লাগলো। আর এরি আফ্রিদির চিৎকার শুনে পিছনে তাকাতেই ড্রাগন তাকে বাড়ি দিয়ে দূরে ছিটকে পাঠিয়ে দিল। এরি দ্রুত বেগে একটা ছোট পাহাড় বরফ খণ্ডে পতিত হতে সেটা টুকরো টুকরো হয়ে গেল। এরি এত জোরে আঘাত পেয়েছে তার শরীরের হাড় যেন ভেঙে গেছে, তার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে।
সে বুঝতে পারছে না এই ড্রাগন এত শক্তি আসলো কি করে। জীবনের প্রথম এত আঘাত পেলাম, কিন্তু এখানে আমাকে হারলে চলবে না। আমার উদ্দেশ্য পূরণ করতে হলে এই ড্রাগনকে যে করে হোক হারাতে হবে। আফ্রিদি মনস্টার গড বুক স্পর্শ করতে দূরে ছিটকে পড়ল। তার মানে আমি ছাড়া এই বুক কেউ স্পর্শ করতে পারবে না। আমার ভেতরে এক স্টেল পাওয়ার, সোল পাওয়ার এবং মার্কিং পাওয়ার রয়েছে, কিন্তু আমার শারীরিক শক্তি এখনও দুর্বল রয়েছে। এত মেরাডিয়ার শক্তি বৃদ্ধি করেও এই ড্রাগনের কাছে আমার শক্তি কিছুই না। আমাকে আরও শক্তিশালী হতে হবে। এরই লক্ষ্য করছে তার শরীর ধীরে ধীরে হিল হচ্ছে আর মেরেডিনার পাওয়ার ধীরে ধীরে বেড়ে চলেছে। তার মানে আরশি নিজের স্ট্রেংথ বুদ্ধির জন্য মেডিসিন করছে। আমি সম্পূর্ণ হিল হতেই চোখের পলকে ড্রাগনের কাছে এসে স্টিক দিয়ে আঘাত করলাম, কিন্তু সে আঘাত এড়িয়ে আমাকে আঘাত করলো। আমি আঘাত পেয়ে কিছুটা দূরে পড়লাম এবং কিছুটা রক্তবমি করলাম। আফ্রিদি মাস্টার গডবুক স্পর্শ না করতে পারে এরিকে সাহায্য করতে 2 শট বের করে ড্রাগনকে আঘাত করতে এগিয়ে গেল। 2 শট হাতে রেড ফায়ার জ্বলে উঠছে আর আফ্রিদির চোখে রেড কালার ধারণ করলো। তার শরীরের চারপাশে রেড আবরণের একটা স্কয়ার ঘুরে বেড়াচ্ছে। আফ্রিদি চোখের পলকে ড্রাগনের ডানায় আঘাত করলো আর ড্রাগন চিৎকার দিয়ে উঠল। ডানায় আঘাত পাওয়ায় সঠিকভাবে উঠতে ও ভাসতে না পেরে নিচেই পড়তে শুরু করলো। আফ্রিদি আর কোনো সুযোগ না দিয়ে উপর দিয়ে দ্রুত বেগে ড্রাগনের দিকে এগিয়ে যাচ্ছে। ড্রাগন আফ্রিদিকে লক্ষ্য করে পড়ন্ত অবস্থায় আগুনের গোলা ছুঁড়ে মারছে, কিন্তু আফ্রিদি তার দিকে আসা আগুনের সোলকে রেড সোল দ্বারা দ্বিখণ্ডিত করে দিচ্ছে। তাতে আগুনের গোলা দ্বিখণ্ডিত হয়ে যায়, তার দুপাশ দিয়ে চলে গেল। কিন্তু আফ্রিদি ক্ষিপ্র গতিতে 2 সোল হাতে নিয়ে ড্রাগনের আরেকটি ডানায় দ্বিখণ্ডিত করে দিল। ড্রাগন পড়ন্ত অবস্থায় চিৎকার দিয়ে আফ্রিদির দিকে বড় আগুনের গোলা ছুড়ে দিল আর তাতে সে এই আঘাত প্রতিহত করতে না পেরে দূরে ছিটকে পড়ল। আফ্রিদির শরীরের অনেক অংশ পুড়ে গেছে আর তার শরীর হতে রক্ত বের পড়ছে। সে সাথে রক্তবমি করে অজ্ঞান হয়ে গেল। এদিকে এরি এসব দেখে আরও রেগে গেল এবং তার শরীর হতে গোল্ডেন আলো বের হতে লাগলো। সে গোল্ডেন স্টিক নিয়ে ক্ষিপ্র গতিতে আঘাতপ্রাপ্ত ড্রাগনের দিকে যেতে লাগলো। ড্রাগনটি উঠতেই সে চিৎকার করতে লাগলো আর আকাশের দিকে আগুনের গোলা ছুটতে লাগলো, কিন্তু এরি তার দ্বিতীয় ডানায় জোরে আঘাত করে কড়কড় করে ড্রাগনের শরীর হতে ডানা দ্বিখণ্ডিত হয়ে গেল। ড্রাগনটি পাশবিক যন্ত্রণায় এরির দিকে অগ্নি দৃষ্টি চেয়ে রইল। ড্রাগনের চোখে যেন এরি আগুন দেখতে পেল, কিন্তু এরি সেদিকে খেয়াল না করে আবারও সেই ড্রাগনকে আঘাত করতে গেল। তার লেজের দিকে জুড়ে আঘাত করল তার বক্ষে। এতে এরি দূরে ছিটকে পড়ে এবং রক্তবমি করে। তার হাত থেকে গোল্ডেন স্টিক দূরে ছিটকে পড়ল। এরি বক্ষ হাত দিয়ে যন্ত্রণায় উঠতে পারছে না। তার যেন মেরাডিয়ার শক্তিও কাজ করছে না এই আঘাতের কাছে। এরি দূরে লাভা নদীর মাঝে অসীম শক্তিকে অনুভব করছে। এরি সেদিকে হাত বাড়িয়ে অজ্ঞান হয়ে গেল, কিন্তু তার দিকে স্নেক স্কাই ড্রাগন দ্রুত বেয়ে ছুটে আসছে আর এদিকে লাভার নদীর যেন জলোচ্ছ্বাস বয়ে চলেছে। দীর্ঘ সময় ধরে শান্ত অবস্থায় বয়ে যাওয়ায় লাভার নদীতে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। ছোট বরফখণ্ডিত দ্বীপে লাভা ছিটকে পড়ছে আর দ্বীপটাও গলে পড়ে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশে যেন ছিটকে পড়া লাভা এই ছোট্ট বরফখণ্ড দ্বীপটাকে ছেড়ে যাচ্ছে। ড্রাগনটি এরির কাছে এসে তার পা দিয়ে জোরে আঘাত করতে থাকে। এরি অসাড় হয়ে পড়ে থাকে। সে অনুভব করতে না পারে তার শরীরে প্রত্যেকটা হাড় যেন ভেঙে যাচ্ছে। এদিকে লাভার কারণে এই ছোট্ট দ্বীপ ডুবে যাচ্ছে। আরেকদিকে আফ্রিদি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে আরশি মেডিটেশন অবস্থায় রক্তবমি করতে শুরু করেছে। তাদের 4 জনের মেডিটেশন ভেঙে গেছে। তাদের শরীর যেন ধীরে ধীরে অসাড় হয়ে পড়ছে। তারা বুঝতে পেরেছে এরির সাথে কোনো খারাপ কিছু ঘটেছে। তারা 4 জন রক্তবমি করতে করতে অজ্ঞান অবস্থায় চলে যাচ্ছে। তখনই তাদের সামনে উইজার্ড অব গডেস এথিনা উপস্থিত হয়। সে তাদের শরীরে লাইটিং বল প্রবেশ করে দেয়। তাদের রক্তবমি বন্ধ হলেও তারা কিছু করতে পারছে না। এথিনা বলল, প্রত্যেকের হাত ধরো। কথা মতো প্রত্যেকের হাত ধরতেই এথিনা তাদের হাতে গোল হয়ে একসাথে বসে পড়ে। এথিনার শরীর হতে যে তারা নতুন শক্তি নিতে শুরু করে। কিছুটা বুঝতে পেরে শুরু করেছে তাদের সাথে কি ঘটছে। এথিনা বলল, এখন আমি তোমাদের কিছু বলতে পারবো না, তবে আমাদের সবাইকে গেট অফ ডেস্টিনি কিপারকে জাগ্রত করতে হবে। তারা জাগ্রত করতে না পারলে এরি আর বাঁচতে পারবে না। গেট সব ডেস্টিনি পারবে এরিকে আবার জাগিয়ে তুলতে। এই কথা বলেই 5 জন চোখ বন্ধ করে ভিন্ন জায়গায় উপস্থিত হয়।
চারপাশ সম্পূর্ণ সাদা হয়ে রয়েছে। চারপাশের পরিবেশে যেন এক পরম শীতলতা ফিল করছে। 5 জন 5টি আসনে বসে রয়েছে, আর 6ষ্ঠ আসনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে গেট অফ মেডিসিন কিপার। তারা 5 জনই শক্তি দিয়ে গেট অফ ডেস্টিনি কিপারকে জাগ্রত করার চেষ্টা করলো। গেট অফ ডেস্টিনি কিপার এর শরীরে 5টি কালারের আলো ঢুকতে লাগলো। ধীরে ধীরে তারা নড়াচড়া শুরু করলো। পরিশেষে সে তার চোখ খুলে ভিন্ন জায়গায় আবিষ্কার করলো। তার সামনে 5 জন ব্যক্তিকে চিনতে না পারলেও তাদের অবস্থান দেখে বুঝে গেছে তারা তার মতো গেট কিপার। ডেস্টিনি কিপার বলল, আমি এখানে কি করে আসলাম, আর তোমরা কারা? উইস্টম কিপার বলল, আমরা তোমার মতোই একজন গেট কিপার। তোমার হাতে মাস্টার অফ কিপারের ডেস্টিনি রয়েছে। তুমি তাকে সাহায্য না করলে সে মারা যাবে, আর সে যদি মারা যায় তাহলে আমাদের 6 জন কিপারও মারা যাব, আর সঙ্গে ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ সৃষ্টি। ডেস্টিনি কিপার বলে উঠল, আমরা এখন কি করতে হবে? উইস্টন কিপার বলল, মাস্টারকে মাস্টার বুক অফ এর কাছে নিয়ে যেতে হবে। তার বাকি কাজ মাস্টার গড বুক ও মাস্টার করে নিবে। এই কথা বলেই নিমেষেই 5 জন হাওয়ায় মিশে গেল, আর ধীরে ধীরে গেট অফ ডেস্টিনি কিপার কোথায় হারিয়ে গেল। আফ্রিদি চোখ খুলে দেখে ড্রাগন এরিকে আঘাত করতে করতে শেষ করে দিয়েছে। তার অসার শরীর পড়ে রয়েছে। আফ্রিদি এসব দেখে চোখের পানি এসে গেল, কিন্তু পরক্ষণে চোখের পানি মুছে সে এরির অসার শরীরে চোখ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তাই সে আফ্রিদি খুব শান্ত ও চুপিসারে এরিকে সে জায়গা হতে সরিয়ে মাস্টার গড বুকের কাছে নিয়ে আসলো। এরিকে মাস্টার গড বুকের কাছে নিয়ে আসতেই আফ্রিদি দূরে ছিটকে পড়লো, আর মাস্টার গড বুক হতে সাদা আলো এরির ভিতরে প্রবেশ করতে লাগলো। লাভা নদীর দিকে বাড়িয়ে দেওয়া হাত হঠাৎ করে কাঁপতে লাগলো। লাভা নদীতে এক বড় জলোচ্ছ্বাসের মধ্যে বের হয়ে আসলো সাদা ও লাভা রঙের সোর্ড, আর এই সোর্ড সোজা এরির হাতে এসে থামলো। এরির হাতে সোর্ড আসতেই শরীরে একটা ঝটকা লাগলো এবং সম্পূর্ণ মাস্টার গড বুক এর আলো এরির ভিতর প্রবেশ করে গেল। হাওয়ায় ভেসে থাকা বুক এখন আর দেখা যাচ্ছে না। অন্যদিকে মাস্টার গড বুক উধা হয়ে ড্রাগনটির চোখ খুলে গেল, এবং যখন সে দেখলো ভাসমান বুক নেই তখন সে রেগে আসতে লাগলো, আর তার সামনে পড়ে রইল আফ্রিদি। সে এতই দুর্বল ছিল যে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াতেই পারছে না। সে একবার এরির দিকে তাকিয়ে চোখের জল ফেলে দিল। আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। আমি আবার আসবো তোমার আফ্রিদি হতে। এই কথা বলে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। কিন্তু ড্রাগন আফ্রিদিকে দেখে রেগে তাদের দিকে আগুনের বিশাল বল ছুঁড়ে মারল। অন্যদিকে এরির ঝটকা লাগতেই সে চোখ খুলে প্রথমে আফ্রিদিকে দেখলো ড্রাগনের সামনে। ড্রাগনের ছুঁড়ে আগুনের বলটি আফ্রিদির শরীরে লাগবে তার আগে এরি সেখানে পৌঁছে সোর্ড দিয়ে আগুনকে অ্যাবজর্ব করে নিল। আফ্রিদি অনেকক্ষণ চোখ বন্ধ করেছিল, কিন্তু তার কিছু হওয়ায় চোখ খুলে তার সামনে এরিকে দেখতে পেয়ে চোখের জল দেখতে পেল। তার চেহারা দেখে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। এরি এই সময় আফ্রিদিকে এই অবস্থায় দেখে মুখে হাসি চলে এলো। এরি বলল, কান্না পরে করা যাবে, এখন উঠে পড়ো। আমাকে ছেড়েই চলে যাচ্ছিলে? এখনো ভালো করে রোম্যান্স শুরু করতে পারলাম না, আর তুমি না আমায় পাওয়ার দিকে একলা করে যাচ্ছিলে। এরি আফ্রিদির দিকে হাত বাড়াতেই সে হাত ধরে উঠে পড়ে জড়িয়ে ধরে। আবারও সেই কান্না করে এরিকে ভিজিয়ে দিচ্ছে। আফ্রিদি ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি কি তোমাকে ছেড়ে যেতে চেয়েছি? আমি তো মনে করেছিলাম আজই আমার শেষ দিন। এরি আফ্রিদির মাথায় ভালোবাসার হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো। এরি বলল, আমাকে এখন ছাড়ো, ড্রাগনকে আগে শেষ করি, তারপরে তোমাকে নিয়ে রোম্যান্সের ইতিহাস করব। ওয়েটিং ফর নেক্সট পার্ট। কাজে ব্যস্ত ছিলাম, তাই কথা মতো সঠিক সময় দিতে না পারলেও একটু দেরি করে দিয়েছি, তাই সবার কাছে ক্ষমা প্রার্থী। আর পর্বটিকে আফ্রিদি শুনতেই এরির বুকে কিল দিয়ে দূরে সরে গেল, আর এরি হাসতে হাসতে ড্রাগনের মুখোমুখি হলো। এরি বলল, আজ তোর মৃত্যুকে তুই ডেকে এনেছিস। এরি কথা বলেই মনস্টার গড ফর্মে ট্রান্সফার হলো। তার দেহ বিশাল আকার ধারণ করলো। তার পিঠ ছিঁড়ে অসংখ্য ডানা দেখা যাচ্ছে। ডানার সংখ্যা গণনা করা যাচ্ছে না। সম্পূর্ণ মনস্টার ওয়ার্ল্ডে তার ডানা ছেয়ে গেছে। তার চোখে যেন লাভার নদী বয়ে যাচ্ছে। তার বিশালাকার দেহ যেন সম্পূর্ণ মনস্টার শক্তি বহন করছে। ড্রাগনটি এরির কাছে একটা পিঁপড়ার মতো মনে হচ্ছে, কিন্তু ড্রাগনটি তার বিশাল রূপ দেখে ভয়ে কাঁপতে লাগলো। সে এতদিন যার অপেক্ষা করছিল তার সাথেই তার এতক্ষণ যুদ্ধ হতে চলছিল। সে জানে আজ তার অভিশপ্ত জীবন হতে মুক্তির দিন এসে গেছে, তাই সে নির্ভয়ে এরির সামনে বক্ষ মেলে দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে
মনস্টার ওয়ার্ল্ডের কোনো আলো প্রবেশ করতে পারছে না। প্রত্যেক মনস্টার গোত্রের গডরা চিন্তিত হয়ে গিয়েছে। এমন কি শক্তি এসেছে মনস্টার ওয়ার্ল্ডে যে আলোকে এই ওয়ার্ল্ডে প্রবেশ করতে থামিয়ে দিয়েছে? সকল গোত্রের গডরা মিটিং করার জন্য টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করলো, কিন্তু এইদিকে মিস্ট্রি ওয়ার্ল্ডের 5 জনের মুখে হাসি দেখা যাচ্ছে। তাদের কষ্টের প্রচেষ্টা সফল হয়েছে। জেমস বলল, বাবাই, আজ হঠাৎ করে এত অন্ধকার কেন হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি এর মানে কিছু বুঝতে পারছেন? বাবাই বলল, আমিও বুঝতে পারছি না। আমি জীবনে প্রথম এমন দিনের বেলা অন্ধকার দেখতে পাচ্ছি। তখনই সেখানে 5 জন গেট কিপার আসে আর তাদের সামনে উইস্টম কিপার বলতে শুরু করে। উইস্টম কিপার বলল, আজ হতে মনস্টারের সকল সৃষ্টি অন্ধকার হতে মুক্ত হতে শুরু করেছে। এটা অন্ধকারকে ধূলিসাৎ করে দেওয়ার পূর্ণ ঘন কালো অন্ধকার। এই অন্ধকার কেটে আজ নতুন সূর্য উদয় হতে চলেছে। জেমস বলল, কে আপনি আর এই বিষয়ে কি করে জানেন? উইস্টম কিপার বলল, আমি গডেস এথিনা, অলিম্পাসের গ্রেট কুইন এথিনা। জেমস বলল, ক্ষমা করবেন আমায় আপনার স্বাগতমে কোনো ব্যবস্থা করতে না পারায়। কিং বলল, আপনি আমাদের রাজ্যে কি মনে করে আসলেন, তাও আবার হঠাৎ করে? আমি তো কখনো শুনিনি অলিম্পাসের গডেস এথিনা কখনো তার রাজ্য হতে বের হয়েছে। এথিনা বলল, ক্ষমা করবেন কিং, আপনি হয়তো জানেন না, এখন আমি একজন গডেস হওয়ার সাথে সাথে একজন মহান ব্যক্তির স্ত্রীও, আর তার কাজের আমাকে এখানে আসতে হয়েছে। কিং বলল, এনা তোমাদের সাথে গডেস এথিনার কি করে পরিচয় হয়েছে? আর গডেস এথিনা, আপনি কি কাজে এখানে এসেছেন, তাও মহান অলিম্পাস ছেড়ে? এনা বলল, এথিনা গড অফ পসাইডন এর স্ত্রী, আর এখানে এরিকে বাঁচাতে এসেছে। কিং বলল, কি বলছো এসব? গডেস এথিনা কি করে এর স্ত্রী হয়? এথিনা বলল, কেন হতে পারে না? এরি হলো গড অফ ওয়াটার পসাইডন। আপনি হয়তো জানেন পসাইডনের সাথে আমার সম্পর্ক ছিল এবং পরিশেষে আমার হাত হতেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু নিয়তির হাতে আমি ধোঁকা খেয়েছিলাম। নির্দোষ পসাইডনকে নিজের হাতে হত্যা করেছি, তবে নিয়তি তাকে আবার জন্ম দেয় আর আমার সাথে পসাইডনের আবার মিলন হয়। জেমস বলল, তাহলে ভাইয়া আগের জন্মে অলিম্পাসের গডের পসাইডন ছিল? এনা বলল, এখনও ব্যাপারটা অন্যরকম। তখন এরি পসাইডনের সম্পূর্ণ সম্পর্ক, তার সাথে কিভাবে দেখা হয়েছে তার কাহিনী বলল। কিং বলল, এখন ব্যাপারটা ক্লিয়ার। পসাইডন আর এরি বলতে একজনই আছে, তবে ভিন্ন রূপে। তবে এরির কি বিপদ হয়েছে? এথিনা বলল, এরি এখন বিপদমুক্ত, সে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। জেমস বলল, আপনারা 5 জন একসাথে কেন? আপনাদের দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ হতে বের হয়ে এসেছেন। এনা বলল, আমরা 4 জন গেটকিপার মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু এথিনা পঞ্চম গেটকিপার হিসেবে এসে আমাদের বাঁচাইলো। মনস্টারের জীবন 6ষ্ঠ গেটকিপারের কাছে ছিল, আর সেই কিপার অজ্ঞান অবস্থায় ছিল, আর তাকে জাগ্রত করতে আমাদের অনেক শক্তি ব্যয় করতে হয়েছিল। তাকে জাগ্রত করার ফলে এরির জীবন বেঁচে গিয়েছে। কিং বলল, তাহলে এরির 6টি গেট খুলে গিয়েছে, আর তোমরা এখানে 5 জন 5টি গেটের কিপার রয়েছ, আর অন্য একজন এরির সাথে অবস্থান করছে। এথিনা বলল, এরি আসলেই সেখানে অবস্থান, ঘটনা সম্পর্কে জানা যাবে। আমাদের এখন অপেক্ষা করতে হবে। এরির রূপ দেখে আফ্রিদিতেও ভয় আছে। সে একজন গডের, তবুও সে কখনো এমন রূপের কোনো মনস্টারকে দেখেনি। এরি ড্রাগনের দিকে তাকিয়ে সোর্ড দিয়ে মাথা দ্বিগুণিত করে দিল। মাথা দ্বিগুণিত হতেই একটি আলো ড্রাগনের শরীর হতে বের হয়ে এরির সামনে দাঁড়িয়ে সম্মান জানালো। এরিও সম্মান গ্রহণ করে স্বাভাবিক হয়ে গেল। ড্রাগন বলল, আমি ড্রাগন ফর্মে অভিশপ্ত হয়ে আটকিয়েছিলাম। আমি একজন মানুষ, কিন্তু অনেক শক্তিশালী ছিলাম, তাই একজনকে ছনলা করে স্কেল ও স্কাই পাওয়ার লাভ করি, কিন্তু গড আমার ছনলাকে ধরে ফেলে আর আমাকে অভিশাপ দেয় যে আমি এই শক্তি ব্যবহার করতে পারলেও কখনো নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারবো না। আমি সারা জীবন এই অভিশপ্ত স্কেল স্কাই ড্রাগন ফর্মে থেকে যাব, কখনো মানুষ ফর্মে আসতে পারবো না। সবাই আমাকে ঘৃণা করবে। আমি এই অভিশাপে ভিতরে ভেঙে পড়ি এবং অনুতপ্ত হয়ে কাটিয়ে দিই অনেক বছর। আমার অনুতপ্ত হওয়া দেখে সেই গড আমাকে থেকে মুক্তির উপায় বলে দেয়, আর আমাকে মনস্টার গড বুককে রক্ষা করার দায়িত্বে এখানে নিযুক্ত করেন। আজ আমি আপনার মাধ্যমে মুক্তি পেয়েছি। আপনার হাতে যে সোর্ডটি রয়েছে তার নাম হলো দ্য গ্রেট মার্কাইড সোর্ড, এবং দ্বিতীয় খণ্ড লন্ডো দরজার উদ্ধার করতে বেরিয়েছে। আপনাকে এখন নিজের সিংহাসন গ্রহণ করার সময় এসে গেছে। আপনার সুপ্রিয় কোর্ট রাজ্য আপনার জন্য অপেক্ষা করছে। এরি বলল, সুপ্রিয় কোর্ট
রাজ্য কোথায় অবস্থান করছে? ড্রাগন বলল, এই রাজ্য সবসময় সময়ের সাথে স্থান বদল করে, তবে আপনার শক্তি সম্পূর্ণ হয়েছে, তাই আপনি চেষ্টা করলে সেই রাজ্যের সম্পর্কে জেনে নিতে পারবেন কোথায় আছে। আপনার কাছে এখন দ্য মার্কাস সোর্ড রয়েছে, যা অতীত ও ভবিষ্যৎকে নিদর্শন করে। এই সোর্ড দ্বারা আপনি অতীতকে কন্ট্রোল করতে পারবেন, আর দ্বিতীয় খণ্ড দিয়ে ভবিষ্যৎকে। আমাকে সেই গড যা বলেছে আমি তা বলে দিয়েছি, বাকিটা আপনার হাতে রয়েছে। এ কথা বলে মর্গান হওয়ার সাথে সাথেই মিছে গেল। আমি আফ্রিদির কাছে গিয়ে তাকে প্রথমে হিল করে দিলাম। আমি আফ্রিদির দুগালে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে এক অন্য মায়া ফিল করছি। আফ্রিদিও আমার দিকে তাকিয়ে রয়েছে। আফ্রিদি হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। এরি বলল, আরে এখন তো সব ঠিক হয়ে গেছে, তুমি আবার কান্না কেন করলে? আফ্রিদি বলল, আমি আপনার চোখে আমার ভালোবাসা দেখেছি। আমি এতিম ছিলাম, আমাকে জন্ম দিয়ে মা মারা গিয়েছিল, আর আমার জন্মের আগে পিতা মারা গিয়েছে, তাই আমি কখনো কারো ভালোবাসা পাইনি। আপনি একমাত্র যে আমাকে প্রথম ভালোবাসার দৃষ্টিতে দেখেছেন। আমাকে সবাই অন্য দৃষ্টিতে দেখত, যেখানে আমি শুধু নরখাদক দেখেছি তাদের চোখে। তারা নারীকে সম্মান করতে জানে না, নারীদের তারা ভোগের বস্তু মনে করে। নারী যে ভালোবাসার অধিকার রাখে তারা তা বুঝতেই চায় না। সবসময় নারীদের উপর তারা অত্যাচার নির্যাতন করে ভোগ করে চলেছে। আমি যে সমাজের মাঝে বেড়ে উঠেছি, কিন্তু আপনার চোখে সে নরখাদকের দৃষ্টি দেখিনি। আমি আপনার চোখে আমার ভালোবাসা দেখতে পেয়েছি। এরই বলল, সব পুরুষ খারাপ হয় না আফ্রিদি। কিছু পুরুষ রয়েছে যারা নারীকে তাদের পাশে নিয়ে সামনে এগিয়ে যায়, প্রয়োজনে সে পিছিয়ে থাকে, নারীকে অগ্রসর করে। এমন অনেক পুরুষ রয়েছে যে নারীকে সম্মান করে, ভালোবাসে, তাদের কাছে নারীরা অনেক মর্যাদা বহন করে। আমি এসেছি সেই নরখাদকদের মুছে দিতে, সৃষ্টিকে কলঙ্কিত হওয়ার মানুষদের হাত থেকে মুক্ত করতে। তুমি কি এই কাজে আমার পাশে থাকবে না? আফ্রিদি বলল, আমি আপনার প্রত্যেক কাজের সাথী হতে চাই। যদি কখনো মৃত্যু আসে, তা যেন আপনার সাথে হয় আমার। এরি আফ্রিদিকে জড়িয়ে ধরা অবস্থায় হাতে ছাড়িয়ে চোখের পানি ঠোঁট মুছে ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দিল। এতে আফ্রিদি যেন ভালোবাসার চাদরে জড়িয়ে গেল। কিছুক্ষণ ছেড়ে আফ্রিদি এরি বলতে শুরু করলো। এরি বলল, এখানে ভালো করে রোম্যান্স করা যাচ্ছে না, চলো আগে প্রাসাদে যাই, তোমার সাথে বাকি আপনজনের পরিচয় করিয়ে দিব, তারপর না হয় আমরা রোম্যান্সের ইতিহাস গড়ে তুলব। আফ্রিদি এরির বুকে আদরের কিল দিয়ে বলল, আপনি তো বেশি দুষ্টু হয়ে গেছেন, চলেন, আমারও আর তর্স হয়েছে না, নতুন মানুষদের সাথে পরিচয় হব। আপনি ছাড়া তো আমার আর আপন কেউ নেই, সেখানে দেখব কাউকে বোন বানাবো, যাই কি না? এরি বলল, তোমার বোন হবার জন্য 5 জন রেডি হয়ে বসে আছে, তুমি তো রেডি তাদের সামনাসামনি হতে? আফ্রিদি বলল, আরে আপনি কি শুরু করেছেন, চলেন, আমি প্রস্তুত আছি। এরি একটা হাসি দিয়ে সরাসরি এথিনার সামনে টেলিপোর্ট হলো। আফ্রিদি অনেক অচেনা মুখ দেখতে পেল, একটি চেনা মুখ দেখতে পেল। আফ্রিদি বলল, এথিনা তুমি এখানে কি করে? তোকে অনেক দিন পরে দেখতে পেলাম। অলিম্পাস এখন কেমন চলছে? তোর পসাইডন কেমন আছে? এথিনা অবাক হয়ে আফ্রিদিকে দেখতে লাগলো। গেটকিপার রিচুয়াল করার সময় চোখ বন্ধ করা অবস্থায় ছিল, তাই সে আফ্রিদিকে দেখতে পায়নি। তবে এখন আফ্রিদিকে থেকে গেটকিপারের ওরা দেখতে পেয়ে বুঝে ফেলেছে যে আফ্রিদি গেট অফ ডেস্টিনি কিপার। আফ্রিদি বলল, তুই এখানে এইভাবে আশ্চর্য হয়ে কি দেখছিস? আমি চেহারা কি পরিবর্তন হয়েছে? নন কি যে চিনতে পারছিস না? আমি তোর ছোটবেলার বন্ধু আফ্রিদি। এথিনা জড়িয়ে ধরলো আফ্রিদিকে আর বলতে শুরু করলো। এথিনা বলল, তোকে আমি কত খুঁজেছি, কিন্তু কেউ তোর খবর দিতে চায়নি। পরিশেষে জানতে পেরেছি তুই অভিশপ্ত হয়েছিস, তাই আর খুঁজে তোর জন্য অপেক্ষা করতে থাকি। তুই যার সাথে এমন এখানে এলি সেও আমার পসাইডন। ছোটবেলায় একটা কথা সত্যি হয়ে গেল, আমি যাকে ভালোবেসে বিয়ে করব তুইও তাকে ভালোবেসে বিয়ে করবি বলেছিস, কিন্তু দেখ আজ সত্যি সত্যি তুই তা করে ফেলেছিস নিজের অজান্তে। এবার আফ্রিদি এরির দিকে তাকালো আর লজ্জায় মাথা নিচু করে নিল। আফ্রিদি বলল, আপনি কি আমাকে আগের হইতে চিনতে পেরেছেন? এরি বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে না চিনে নিজের সম্পর্কে প্রথম দেখায় কাউকে এত কিছু বলে দিতাম? না তোমাকে বিশ্বাস করে আমার সাথে পথ চলতে বলতাম? আফ্রিদি বলল, কিন্তু আপনার চেহারা তো পসাইডনের সাথে মিলে না, আর আপনার মধ্যে আমি পসাইডনের পাওয়ার ফিল করিনি। এরি বলল, আমরা যেখানে ছিলাম সেখানে আমার কোনো পাওয়ার কাজ করছিল না, তাই তুমি ফিল করতে পারোনি। তুমি বাকিদের সাথে পরিচয় হয়ে নাও। আফ্রিদি একে একে সবার সাথে পরিচয় হয়ে নিল আর ভালো করে জানতে পারলো তারা 6 জন গেটকিপার।
সৃষ্টির মধ্যেই প্রথম গেটকিপার তৈরি হয়েছে। তারপর এরি, কিং ও বাকি সবাইকে সেখানে কি হয়েছে সব ব্যক্ত করলো। পরিশেষে আজকে সবাইকে বিশ্রাম নিতে বলল। এরি সবাইকে বলল কাজ একটি বড় কাজ বের হবে। একে একে সবাই চলে গেল। এরিও তার রুমে একা বিশ্রাম নিতে চলে গেল। হঠাৎ ঘুমের মাঝে বুকের ওপর ভারী কিছু অনুভব করছি, তাই চোখ মিলে তাকিয়ে দেখি আফ্রিদি ও এথিনা। এরি বলল, তোমরা দুজন এখানে কি করছো? বাকি তারা কোথায়? এথিনা বলল, আজকের জন্য আমরা দুজন বুকিং করে নিচ্ছি। তারা ঘুমাচ্ছে, আমরা আমাদের পাওয়ার নিতে এসেছি। আফ্রিদি বলল, এখন আমাদের পাওনা দাও। এরি বলল, দাঁড়াও, তোমাদের পাওনা দিচ্ছি। এই কথা বলে দুজনে নিয়ে ভালোবাসার গহীনে ভেসে গেল। অন্যদিকে শয়তানের আদেশে তারা সেরা যোদ্ধা ষড়রিপু বের হয়ে গেছে, সম্পূর্ণ সৃষ্টিকে গ্রাস করছে। তার আগ্রাসন থেকে কেউ মুক্তি পেতে পারে। শরীরপুর, থাবার, লন ও গডকেও বাদ যায় না। শয়তানের সব বড় যোদ্ধাদের মধ্যে ষড়রিপু হলো অধিক হিংস্র। তার হিংস্রতা শয়তানের শক্তিকে আরো বাড়িয়ে তোলে। ধীরে ধীরে কালো অন্ধকারের শক্তিপুঞ্জ একটি নির্দিষ্ট শরীরে ধারণ করছে। তার শক্তি যত বাড়বে ততই তার শরীরের আকার পুক্ত হয়ে উঠবে। শয়তান বলল, আমাকে পাবার আশায় আমার শক্তিকে নিজের করতে অনেক বোকামি করে আমাকে শক্তি প্রদান করেছে। আমি আসছি শীঘ্রই এই সৃষ্টিকে নিজের গোলাম করতে। কোনো আলোর শক্তি আমাকে আটকাতে পারবে না। গ্রিড বলল, মালিক, এখন সৃষ্টির মধ্যে এত লোভ উৎপন্ন করে দিয়েছি যে আমার শক্তি দিন দিন দ্বিগুণ হয়ে উঠেছে। ইলিওসন বলল, মালিক, আমি মোহ মায়া এত বেশি বাড়িয়ে দিয়েছি যে সবাই নিজ আপন ভাইকে মোহ মায়ার জন্য হত্যা করে ফেলেছে। আমার শক্তিও দিন দিন বেড়ে চলেছে। ফ্রয়েড বলল, মালিক, আমার শক্তিও বেড়ে চলেছে। আমি সৃষ্টির মহান মহান গড, লর্ড ও কিংদের নিজের বশীভূত করে নিয়েছি। তারা অহংকারে একে অপরের সাথে যুদ্ধ করে চলেছে। এনভি বলল, আমার হিংসার শক্তি এত বেড়েছে যে প্রত্যেক রাজ্য অন্য রাজ্যের শক্তি দেখে হিংসা তাকে ধ্বংস করে চলেছে। সুখী পরিবারের মাঝেও আমি হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি। এঙ্গার বলল, আমার ক্রোধের আগুন অনাকে শক্তিময় জীবনকেও গ্রাস করে ফেলেছে। অনেকে ক্রোধের প্রভাবে নিজের রাজ্যকেই হারিয়ে ফেলেছে। লাস্ট বলল, আমার কামনা বাসনার আগুন রাজ্য কি এমনকি কিরুচিপূর্ণ ব্যক্তিদের ক্ষমতাসীন করে তুলেছে। আমার শক্তি দিন দিন বেড়ে চলেছে তাদের কামনা বাসনা বাড়ার সাথে সাথে। শয়তান বলল, হা, তাই তো তোদের একসাথে ষড়রিপু বলে। তোরা একজন অন্যজনের শক্তি বৃদ্ধি করেছিস, আর আমার শক্তিও ধীরে ধীরে আকার ধারণ করছে। এখন আর আমাকে অন্যের শরীরে বাস করতে থাকতে হয় না। আমার শক্তির এক অংশ ক্রিয়েশন ইউনিভার্সে রয়েছে। তার বলির রক্ত গ্রহণের ফলে আমি দ্রুত শরীর লাভ করেছি। আমার শরীর পূর্ণ হলে সব আলোর শক্তিকে শেষ করে দিব। ষড়রিপু, তোরা সাবধানে থাকবি। এমন চূড়ান্ত শক্তি লোভের সময়ে আলোর শক্তি তোদের শেষ করে দিতে পারে। শরীরূপ বলল, আমরা আলাদা 6টি অংশ হলেও দেহ একটি অবস্থান করি। আমাদের শক্তির সামনে কোনো সামান্য আলোর শক্তি টিকে থাকতে পারবে না। শয়তান আবার বলল, তোরা হয়তো ভুলে যাচ্ছিস, আমি তোদের বিষয়ে সব জানি। যদি গেট কিপার তৈরি হয়ে যায় তাহলে তোদের সাম্রাজ্য বেশি দিন টিকবে না। তারা যদি নিজের দায়িত্ব বুঝে নিয়ে নেয় তাহলে তোদের প্রথম কাজ হবে তোদের শেষ করা। তোদের শক্তি বলে আমি শরীরের সম্পূর্ণ আকার লাভ করেছি। শয়তানের বাইবেল, আমার পবিত্র বইকে সম্পূর্ণ সৃষ্টির মধ্যে ছড়িয়ে দাও। এই নাও শয়তানের বাইবেল। এই বইটি আমার অনুসারীদের মধ্যে দিয়ে দাও, যেন তারা আমার আরাধনা করে, আমার শক্তি বৃদ্ধি করে। তারপরে শুরু অন্তকালের সাম্রাজ্য শাসন। হা হা হা। ষড়রিপু বলল, জি মালিক। এই কথা বলে ষড়রিপু চলে গেল নিজ কাজ করতে। তাদের শক্তির কাছে সৃষ্ট জীবরাও মাথা নোয়াতে শুরু করেছে। শয়তানের বাইবেল তাদের মাঝে আসার পর হতে তাদের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। তাদের অনুসারী যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই পেয়েছে তাদের শক্তি। শীঘ্রই তাদের প্রভু শয়তান নিজের শরীর ধারণ করে তাদের মাঝে আগমন করবে। অন্যদিকে এরি স্বপ্নে দেখে যে সৃষ্টির মধ্যে শরীরূপ প্রভাব এত বেশি বেড়ে গেছে যে আলো তাদের মাথা উপরে তুলতে পারছে না। যারা তোলার চেষ্টা করছে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। এই ধ্বংসলীলা আর শয়তানের শক্তি বৃদ্ধির ফলে বিভিন্ন রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকেই শয়তানের অনুসারী হয়ে তার আরাধনা শুরু করে দিয়েছে। শয়তানের বাইবেল বইটি সৃষ্টির মাঝে এসে পড়েছে, যার ফলে অন্যায় রাজ্যকতা আরো বৃদ্ধি পেয়েছে। তখনই এরি তার দায়িত্ব মনে করলো আর তৎক্ষণাৎ চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। তার বুকে দুপাশে মাথা রেখে আফ্রিদি আর এথিনা শুয়ে রয়েছে। এরি ভাবছে,
এখন সময় এসেছে তাদের দায়িত্ব তাদের বুঝিয়ে দেওয়ার। আর আমার দায়িত্ব পালন করতে বেরিয়ে যেতে হবে। শয়তানের শরীর ধারণ করতে হবে, আর বেশি সময় নেই। আমাকে এই অল্প সময়ের মধ্যে সব কিছু করতে হবে। তাই তাদেরকে ভালোবাসার ছোঁয়া দিয়ে উঠে বললাম। এথিনা বলল, এত সকাল সকাল কি জন্য ডাকছো? এখন ঘুমাতে দাও তো। আফ্রিদি বলল, তুমি ঘুমাও তো, আর আমাদেরও ঘুমাতে দাও। এরি বলল, এইদিকে সৃষ্টির শয়তান কবলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, আর তোমরা নিজেদের দায়িত্ব হাতে মুখ ফিরিয়ে নিচ্ছ। তারা শট করে উঠে পড়ল এবং বলতে শুরু করলো। এথিনা বলল, আমাদের কি দায়িত্ব পালনের মুখ ফিরিয়ে নিচ্ছি, আর সৃষ্টি শয়তানের কবলে কি করে চলে যাচ্ছে? আফ্রিদি বলল, হ্যাঁ এথিনা ঠিকই বলেছে, আমরা তো নিজের দায়িত্ব পালন করেছি। এরি বলল, তোমাদের দায়িত্ব শুরু একটা ইউনিভার্স না। তোমরা কোন গডের ময়দান নেই যে তোমাদের উপর উঠে গেছে। তোমরা এখন আমার গেটকিপার, আর গেটকিপারের কাজ সম্পূর্ণ সৃষ্টিকে নিয়ে। তোমরা বাকিদের ডাকো, আমি তোমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালন করব। এথিনা বলল, তোমার কি দায়িত্ব? এরি বলল, সেটা পরে বুঝবে, আগে বাকিদের একত্র করো। তারপর এথিনা আর আফ্রিদি চলে গেল তাদের নিয়ে আসতে, আর আমি তৈরি হয়ে নিলাম নতুন পথে একলা চলতে। ওয়েটিং ফর নেক্সট পার্ট।